আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস ট্রানজিস্টর নিয়ে। তো আমরা শুরু করি। আজকে বাগিরে কই গেল? সবগুলোর ওষুধ দিতে হবে, ক্লাস ডিলিট করে দিলে সবগুলো দৌড়ে আসবে। যারা জয়েন করছো আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলো, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আজকের ক্লাস ডিলিট করতেও 100% কনফার্ম, এদেরকে আজ দিব না ক্লাসটা। ঠিক আছে, শুরু করি। তাহলে আমাদের এটা হচ্ছে ট্রানজিস্টর হচ্ছে আমাদের এ অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, এবং আমরা মোটামুটি বলতে পারি যদি আমাদের পরীক্ষায় এ অধ্যায়ে যে সৃজনশীল আসে ম্যাক্সিমাম কেস আমাদের এই ট্রানজিস্টর থেকে আমাদের প্রশ্ন হয়। তো আমরা একটু আজকে ডিপলি মোটামুটি ট্রানজিস্টর সম্পর্কে খুব ভালো করে জানবো। ট্রানজিস্টর কী জিনিস বা কীভাবে কাজ করে না করে সব কিছু আমরা ডিটেলস জানবো আজকে। হ্যাঁ, তো আসো প্রথমত আসি, আমাদের ট্রানজিস্টর কী জিনিস সেটা নিয়ে আমরা প্রথমে অ্যানালাইসিস করব। যে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে ট্রানজিস্টর কী জিনিস সেটা নিয়ে, এরপর আমরা ট্রানজিস্টরের বিভিন্ন টাইপস ক্লাসিফিকেশন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, ওকে। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, ট্রানজিস্টর হচ্ছে আমার এমন একটা জিনিস বা এমন একটা জাংশন, যেমন আমরা পিএন জাংশন যখন পড়ছিলাম, ওই পিএন জাংশনে দেখছিলাম আমাদের দুইটা টাইপ ছিল, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। পি টাইপ এন টাইপ পাশাপাশি বসে আমার পিএন জাংশন তৈরি করছিল। এখানে আমার অংশ কয়টা? দুইটা। প্রান্ত কয়টা? দুইটা। আমাদের এখানে একটা আমরা যখন বায়াসিং করতাম তখন আমরা এদিকে একটা লাইন দিতাম, এদিকে একটা লাইন দিতাম। এর মানে হচ্ছে এখানে আমাদের সিগন্যাল কয়টা? দুইটা। লাইন কয়টা? দুইটা। তাহলে আমাদের যখন আমরা জাংশন পড়ছিলাম, ডায়োড পড়ছিলাম, ডায়োডের মধ্যে আমাদের কয়টা লাইন ছিল? বা ডায়োডের মধ্যে আমাদের দুইটা ছিল। ডায়োডের মধ্যে কয়টা ছিল? দুইটা। এখন আসি, যখন আমরা ট্রানজিস্টর পড়ব, এই ট্রানজিস্টরের মধ্যে আমার প্রান্ত তিনটা থাকবে। কয়টা থাকবে? তিনটা। আবার বলতেছি, ট্রানজিস্টরের মধ্যে প্রান্ত কয়টা থাকবে? তিনটা। এই যে দেখো, এই যে একটা, দুইটা, তিনটা। একটা পি টাইপ, দুইটা এন টাইপ, অথবা একটা এন টাইপ, দুইটা পি টাইপ, অর্থাৎ তিনটা থাকবে। এখানে তো আমাদের পি এন এন পি সেম কথা, বাট এখানে তিনটা যেহেতু আমার এরকম হইতে পারে, একটা ফি এর দুই পাশে দুইটা এন, আবার হইতে পারে একটা এন এর দুই পাশে দুইটা ফি। তাহলে আমাদের প্রান্ত কয়টা? এই যে এখানে একটা লাইন হবে, এখানে একটা প্রান্ত হবে, এখানে একটা প্রান্ত হবে। সিমিলারলি এখানে একটা প্রান্ত হবে, এখানে একটা প্রান্ত হবে, এখানে একটা প্রান্ত হবে। তাহলে ট্রানজিস্টরের এক নম্বর শর্ত হচ্ছে এটা কয় প্রান্ত বিশিষ্ট? দেখো, এটা হচ্ছে আমাদের তিন প্রান্ত বিশিষ্ট। তাহলে আমার এটার সর্বপ্রথম শর্ত হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট। তাহলে ট্রানজিস্টর হচ্ছে যে কয় প্রান্ত বিশিষ্ট? তিন প্রান্ত বিশিষ্ট। যদি আমার তিন প্রান্ত বিশিষ্ট হয়, প্রথম কথা হচ্ছে আমার তিন ট্রানজিস্টর মানে হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট হইতে হবে। তাহলে দেখো, আমার তিন প্রান্ত বিশিষ্ট হইতে পারে এন ফি এন, হইতে পারে ফি এন ফি। যেমন এটাকে আমরা বলি এন ফি এন ট্রানজিস্টর, এটাকে আমরা বলি ফি এন ফি ট্রানজিস্টর। তো আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা পাইলাম হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট আমাদের একটি অর্ধপরিবাহী। বুঝতে পারতেছো, আমাদের এগুলো তো সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করতেছি। যদি তার এখানে দেখো কোন একটা সার্কিটের মধ্যে দুইটা প্রবাহ আছে, একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা হচ্ছে বহির্মুখী। একটা হচ্ছে অন্তর্গামী আর একটা হচ্ছে বহির্গামী। অন্তর্গামী মানে হচ্ছে ইনপুট, আর বহির্গামী মানে হচ্ছে আউটপুট। যেখানে আউটপুট সিগন্যাল ইনপুট দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আউটপুটে কি হবে না হবে সেটা কার উপর নির্ভর করে? ইনপুটের উপর। যেমন ফর এক্সাম্পল আমরা এখান থেকে যদি বলি, মনে করো আমার এটা হচ্ছে আমার একটা পিএন, আমাদের মনে করো এটা হচ্ছে একটা এন পি এন ট্রানজিস্টর। এখন দেখো এখানে আমার লাইন কয়টা? তিনটা। এই যে একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। কানেকশন কীভাবে দিব? এই দুইটার মধ্যে একটা ব্যাটারি লাগাই দিব, এই দুইটার মধ্যে একটা ব্যাটারি লাগাই দিব। স্বাভাবিক হিসাব নিকাশ। আমাদের এখানে ব্যাটারি লাগানোর জন্য তো তোমার দুইটা লাগে, দুইটা। এখন এই দিকে আমরা কি দিব?
এইদিকে একটা আমরা ইনপুট দিব আর এই দিক থেকে আমরা কী করব আউটপুট পাবো। তাহলে এই যে আমার এই প্রান্ত হচ্ছে আমার ইনপুট, কীভাবে কানেকশন দিব আমি একটু পরে শেখাচ্ছি। এদিকে ইনপুট, এদিকে হচ্ছে আউটপুট। এখন আমার কথা হচ্ছে আউটপুট সিগন্যালটা কেমন হবে সেটা ইনপুটের মাধ্যমে কন্ট্রোল করা যায় যে সেমিকন্ডাক্টরে, তাকে আমরা বলতেছি হচ্ছে ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর এমন একটা অর্ধপরিবাহী যেটা 3 প্রান্ত বিশিষ্ট এবং যার বহির্গামী প্রবাহ বলো, ভোল্টেজ বলো, রোধ বলো, সেগুলা অন্তর্গামী দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইনপুটে ফ্লো কত, ইনপুটে প্রবাহ কত, ইনপুট দ্বারা যেখানে নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলতেছি হচ্ছে ট্রানজিস্টর। বলো আমরা ডেফিনেশনটা বুঝছি কিনা। তাহলে আমাদের যে 3 প্রান্ত বিশিষ্ট, তুমি তোমার বইতে পাবো, আমি তোমার বই থেকে হুবহু পড়ি। ট্রানজিস্টর হচ্ছে 3 প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী ডিভাইস যার অন্তর্মুখী মানে ইনপুট অন্তর্মুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে বহির্মুখী প্রবাহ, বিভব পার্থক্য, ক্ষমতা নিয়ন্ত্রণ করা যায়। কি কি? প্রবাহ, বিভব পার্থক্য, ক্ষমতা। এই 3টা জিনিস কার উপর ডিপেন্ড করে? অন্তর্মুখী বা ইনপুট প্রবাহের উপর ডিপেন্ড করে। এবং এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন ক্যালকুলেশনও আমরা দেখবো আগামী ক্লাসে। আজকে আমরা ক্যালকুলেশন দেখবো না, আজকে শুধু আমরা ডিসকাশন দেখবো। তাহলে আমাদের তাকে আমরা বলতেছি হচ্ছে কি ট্রানজিস্টর। আগে বলো আমাদের ট্রানজিস্টরের কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে ট্রানজিস্টরের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার কিনা সেটা বলো। ট্রানজিস্টরের কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা, মানে কাকে আমরা ট্রানজিস্টর বলি সেই জিনিসটা আমরা বুঝছি কিনা, যে ট্রানজিস্টরের ডেফিনেশন আমরা বুঝছি কিনা, যে কাকে আমরা ট্রানজিস্টর বলি। এবার আসে আমরা ট্রানজিস্টর যদি কাকে বলি সেটা জানতে হলে এই জিনিসগুলো আমি আবার পড়াবো। আপাতত মুছে ফেলে আমার জায়গা লাগবে, তো এখানে আরও কিছু তোমাকে ইতিহাস বলতে হবে। এখন কিন্তু কিছু তোমাকে ইতিহাস বলতে হবে। তো ট্রানজিস্টরের আমাদের ডেফিনেশন আমরা বলে ফেললাম, একটু রেসপন্স করবা। ট্রানজিস্টরের ডেফিনেশন আমরা বলে ফেললাম। তো এবার হচ্ছে আমাদের এই যে ট্রানজিস্টরের যে ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যে আমাদের 1948-এ 1948 সালে 3 জন বিজ্ঞানী আমাদের আমেরিকার বেল ল্যাবরেটরিতে ট্রানজিস্টর আবিষ্কার করে। বেল ল্যাবরেটরিতে গবেষণাকালে এই ট্রানজিস্টর আবিষ্কার করে। এখন ওই 3 জন বিজ্ঞানী কে কে নামগুলো একটু জেনে রাখতে হবে। আমি বই থেকে দেখে বলে দিচ্ছি। একজন হচ্ছে জে বার্ডিন, আরেকজন হচ্ছে উইলিয়াম শকলে। এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের, আমি তো এক্সাম দিয়ে দিচ্ছি, আমার মুখস্থ রাখা লাগতেছে না। উইলিয়াম শকলে আর আরেকজন হচ্ছে WH ব্রাটেইন। এই 3 জন মিলে এই ট্রানজিস্টরটা আমাদের আবিষ্কার করছে। এই যে ট্রানজিস্টর আমাদের কত বেশি কাজে লাগে। আমাদের ট্রানজিস্টরের সবচেয়ে বেশি কার্যকরী জিনিস হচ্ছে 2টা। একটা হচ্ছে সেটা আমাদের এই ট্রানজিস্টর আমাদের বিবর্ধক হিসেবে ব্যবহার হয়। কি? বিবর্ধক। আরেকটা হচ্ছে সুইচ হিসেবে ব্যবহার হয়। এই 2টা কাজে আমার ট্রানজিস্টর সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেটা আমার নিত্যদিনের সঙ্গী। তাহলে আমার বিবর্ধক মানে কি? সিগন্যালটাকে বিবর্ধিত করে দিবে। মনে করো তোমার সিগন্যাল ছিল এরকম, ট্রানজিস্টর সেই সিগন্যালটাকে এরকম করে দিবে। খেয়াল করছো? সিগন্যালটা ছিল আমাদের এরকম, ফিকটা ছিল এই যে আমাদের এরকম, এই এতটুকুটাকে সে বানিয়ে দিল এতটুকু, এবং আমার সিগন্যালটাকে উল্টে দেয়। কেন আমি উল্টে আসছি সেটা আমরা সামনে পাবো, যে আমাদের সিগন্যালটাকে ট্রানজিস্টর আসলে উল্টাই দেয়। ইনপুটে যা দিবা আউটপুটে সে উল্টাই দিবে। এখন আমার কথা হচ্ছে মেইন টার্গেট কি? বিবর্ধন করা। এই যে ট্রানজিস্টর কি করে? ইনপুটে যা দিলাম আউটপুটে সেটাকে বিবর্ধিত করে দিলে তুমি 2 অ্যাম্পিয়ার পায়ে গেলা 5 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস আমাদের বিবর্ধনের কাজে এটা খুব বেশি কাজে লাগে। এবং এই ট্রানজিস্টর আবিষ্কার করার কারণে এই 3 জনকে 1966 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল প্রাইজ দেওয়া হয় 1966 সালে। এই 3 জন মিলে যৌথভাবে নোবেল প্রাইজ পাইছে। কেন? ট্রানজিস্টর আবিষ্কার করার জন্য। তাহলে আমাদের আবারও বলতেছি ট্রানজিস্টর কি? ভাই ট্রানজিস্টর হচ্ছে আমাদের 3 প্রান্ত বিশিষ্ট এমন একটা সেমিকন্ডাক্টর যার আউটপুট সিগন্যাল মিনস আউটপুট প্রবাহ, আউটপুট ক্ষমতা, পাওয়ারটা, তারপর হচ্ছে আমাদের আউটপুট বিভব পার্থক্য, ভোল্টেজ ডিফারেন্স, এটা আমাদের ইনপুট প্রবাহের উপর ডিপেন্ড করে। তাকে আমরা বলতেছি ট্রানজিস্টর। এবং এই ট্রানজিস্টর আমাদের কি থাকে? 3টা প্রান্ত থাকে। কয়টা প্রান্ত? 3টা
তিনটা প্রান্ত থাকে এবং এই ট্রানজিস্টর আবিষ্কার করছে কে? আমাদের তিনজন বিজ্ঞানী, জে বার্ডিন, উইলিয়াম শকলে, ডব্লিউ.এইচ ব্রাটেইন। তারা কত সাল আবিষ্কার করছে? 1948 সাল আবিষ্কার করছে। এবং কোথায় আবিষ্কার করছে? আমেরিকার বেল ল্যাবরেটরিতে। এবং এই আবিষ্কারের জন্য 1966 সালে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বলো কথাগুলো ক্লিয়ার কিনা? কথাগুলো ক্লিয়ার কিনা? ওকে, যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের প্রাথমিক বেসিকগুলো। হ্যাঁ, ট্রানজিস্টরের প্রাথমিক যে জিনিসগুলো আমাকে জানতে হয় সেই জিনিসগুলো আমরা বললাম। এবার আসো আমাদের ট্রানজিস্টরে আমরা আর একটু সামনের দিকে যাই, যে আমাদের ট্রানজিস্টরের প্রকারভেদে আমরা যাব, যে আমাদের ট্রানজিস্টর আমাদের সাধারণত দুই প্রকার। তো আমরা আসি ট্রানজিস্টরের মধ্যে যাই। প্রথমত আসো, এই যে আমার ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরকে আমরা ক্লাসিফিকেশন করব, ঠিক আছে? আসো, যদি হায়ার লেভেলে আমাদের, যেমন আমাদেরকে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে তোমার এই ট্রানজিস্টর নিয়ে প্রচুর কাহিনী করতে হয়েছে, মানে ইন অ্যান্ড আউটে সব কিছু পড়তে হয়েছে। তোমাদেরকে তো আর সব কিছু পড়তে হবে না, তোমাদেরকে জাস্ট ট্রানজিস্টরের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে আসো, এই ট্রানজিস্টর আমাদের প্রাথমিকভাবে যদি আমরা বলি, এই ট্রানজিস্টরটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের পয়েন্ট কন্ট্যাক্ট বলতে পারি, একটা হচ্ছে আমাদের পয়েন্ট কন্ট্যাক্ট ট্রানজিস্টর, আরেকটা হচ্ছে আমাদের জাংশন ট্রানজিস্টর, যেটাকে আমরা অনেক সময় বিজেটি বলি। হাই লেভেলে এগুলোকে আলাদা করে বলা হয় জাংশন ট্রানজিস্টর। এই যে আমার পয়েন্ট কন্ট্যাক্ট, এটা আমাদের খুব একটা ইউজ হয় না, তবে হায়ার লেভেলে আমাদেরকে পড়া লাগে, বাট তোমাদের সিলেবাসে এটা নাই, এটা তোমাদের সিলেবাসে নাই। তোমাদের সিলেবাসে আছে শুধুমাত্র জাংশন ট্রানজিস্টর। এই জাংশন ট্রানজিস্টর আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমাদের পি আর একটা হচ্ছে আমাদের এন। এখন এই দুইটা নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের মেইনলি আলোচনা হচ্ছে জাংশন ট্রানজিস্টর নিয়ে, যেখানে আমার তিনটা জিনিস একসাথে মিলিত হয়। এখানে একটা পি টাইপ, একটা এন টাইপ, একটা পি টাইপ মিলে পিএনপি তৈরি করে, একটা এন টাইপ, একটা পি টাইপ আর একটা এন টাইপ মিলে হচ্ছে এনপিএন তৈরি করে। তাহলে আমাদের ট্রানজিস্টর সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে পয়েন্ট কন্ট্যাক্ট আর একটা হচ্ছে জাংশন। আর জাংশন ট্রানজিস্টরকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। এই পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর, এই দুইটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। আগে বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এবার আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো। আমাদের তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার, যে আমাদের ট্রানজিস্টরের যে ক্লাসিফিকেশান। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রানজিস্টরের যে পিএনপি এবং এনপিএন, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো তোমরা একটু খেয়াল করো। প্রথমত আসি, এটাকে প্রতীকী সিটের মাধ্যমে এভাবে দেখানো হয়, যে আমাদের এইদিকে আমরা দেখাইলাম যে প্রতীকী সিটের মাধ্যমে। এখন আমরা প্রতীকী সিটের মাধ্যমে দুইটাকে দেখাচ্ছি, যে আমাদের পিএনপি আর এনপিএন। তো আমরা একটু খেয়াল করে দেখি, প্রতীকী সিটের মাধ্যমে যদি দেখাই, তার মধ্যে আমরা প্রথমে এটার একটু জিনিসটা জেনে নিই। তো আমাদের প্রথমে এখানে মনে করো ট্রানজিস্টরের মধ্যে সাধারণত তিনটা প্রান্ত থাকে। কয়টা প্রান্ত থাকে? তিনটা। আমরা বলছিলাম তিন প্রান্ত বিশিষ্ট। তো আমাদের এখানে তিন প্রান্ত বিশিষ্ট। তো আমাদের একটা হচ্ছে আমাদের এইদিকে একটা প্রান্ত, আর এইদিকে আরেকটা প্রান্ত, এইদিকে আরেকটা প্রান্ত। এখানে ইনপুট থাকে, এখানে আউটপুট থাকে। এখন একটা পি এর পাশে দুইটা এন বসতে পারে, এটাকে আমরা বলি এনপিএন ট্রানজিস্টর। আবার একটা এনের পাশে দুইটা পি বসতে পারে, এটাকে আমরা বলি পিএনপি ট্রানজিস্টর। তো এখন কথা হচ্ছে, এই ট্রানজিস্টরকে সবসময় আমাদের এরকম জিনিস দ্বারা প্রয়োগ করা হয়। সাপোজ এটা এনপিএন হোক, যেমন এটা এনপিএন ট্রানজিস্টর, আর এটাকে আমরা বলতেছি পিএনপি ট্রানজিস্টর। যেটাই হোক না কেন তার যে প্রথমটা দেখো, এই প্রথমটাকেই আমরা বলি হচ্ছে তার এমিটার। এই প্রথম যেটা, তাকে আমরা বলি হচ্ছে আমাদের প্রথমটাকে আমরা বলি হচ্ছে এমিটার বা নিঃসরক। এটাকে আমরা বলি হচ্ছে এমিটার বা বাংলায় বলা হয় এটাকে নিঃসারক। এটাকে আমরা বলি কি? নিঃসারক। এরপর আমাদের মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় বেস। এটাকে আমরা অনেক সময় ভূমি বা ফিটও বলি, বাংলায় ভূমি বা ফিট বলি। আর লাস্ট যেটা, এটাকে আমরা বলি হচ্ছে কালেক্টর। এটাকে আমরা বলি হচ্ছে কালেক্টর বা
আমরা বাংলায় বলতে পারি হচ্ছে সংগ্রাহক, আমরা বাংলায় বলি হচ্ছে সংগ্রাহক। তাহলে আমরা তিনটা জিনিস দেখতেছি ভাই, আমাদের এটাকে আমরা বলতে হচ্ছে এমিটার বা নিঃসারক, এটাকে আমরা বলতেছি হচ্ছে বেস বা ভূমি, আর এটাকে আমরা বলতেছি কালেক্টর, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি কালেক্টর। তাহলে ট্রানজিস্টরে যে আমার তিনটা টার্মিনাল থাকে, প্রত্যেকটা টার্মিনালের আলাদা একটা করে কি আছে, নাম আছে। একটাকে আমরা বলি এমিটার, আর একটাকে বলি বেস, আর এটাকে বলি কালেক্টর। একটাকে বলি এমিটার, আর এটাকে বলি বেস, আর এটাকে বলি কালেক্টর। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া কেন আপনার এটাকে এমিটার বলা হলো, এটাকে কেন বেস বলা হলো, এটাকে কেন কালেক্টর বলা হলো? তো আমরা সিম্পলি বলতে পারি এমিটার মানে কি, যে এমিট করে বা নিঃসরণ করে। আসলে অ্যাকচুয়ালি আমাদের ফ্লো যে হবে, আমাদের এখানে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য হয় আমাদের মুক্ত ইলেকট্রন কাজ করবে, না হোল কাজ করবে। মুক্ত ইলেকট্রন কাজ করুক আর হোল কাজ করুক, এগুলো আমাদের প্রোভাইড করবে হচ্ছে এমিটর। এমিটর কী করে, এগুলো প্রোভাইড করে, এমিটরের মধ্য থেকে এগুলো যায়। এই এমিটরের মধ্য থেকে প্রথমে এটা বেসে যায়, বেসের মধ্য দিয়ে হালকা পরিমাণ যায়, বেস থেকে কালেক্টরে যায়। তাহলে এমিটর থেকে বেসে যায়, বেস থেকে কালেক্টরে যায়। তাহলে আমাদের মাঝখানে বেসের মধ্য দিয়ে যায়, মানে এটা হচ্ছে আমার দুইটার জন্য ভিত্তি। আর আমাদের কালেক্টর এটা কী করে, কালেক্টর মানে কি যে সংগ্রহ করে, কালেক্ট করে। তাহলে আমাদের এই যে এমিটর যেটা নিঃসরণ করতেছে, কালেক্টর সেটা গ্রহণ করতেছে। এমিটর যদি আমাদের ইলেকট্রন নিঃসরণ করে, কালেক্টর ইলেকট্রনগুলো গ্রহণ করবে। এমিটর যদি হোল নিঃসরণ করে, কালেক্টর সেই হোলগুলা সংগ্রহ করবে। এবং মাঝখান দিয়ে আমাদের হালকা পরিমাণ বেসের মধ্য দিয়ে যাবে, যেটা আমার দুইটার মধ্যে আমাদের কি আছে, সংমিশ্রণের জন্য আমাদের মাঝখানে একটা বেস আছে। বলো আমরা এতটুকু মনে থাকবে কিনা? তাহলে আমাদের সেমিকন্ডাক্টর, আমাদের একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের যে তিনটা টার্মিনাল, প্রথমটাকে আমরা বলতে হচ্ছে এমিটর বা নিঃসারক, দুই নাম্বারটাকে বলতেছি বেস বা ভূমি বা ফিট, আর তিন নাম্বারটাকে বলতেছি কালেক্টর বা সংগ্রাহক। বলো এই তিনটার নাম মনে থাকবে কিনা, এই তিনটার নাম মনে থাকবে কিনা? এগুলো এই টপিক্সটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের ট্রানজিস্টরটা হচ্ছে ওদের জন্য অন্যতম ইম্পর্টেন্ট, এবং এটার মধ্যে সবাই সবচেয়ে বেশি ভুল করে এই ট্রানজিস্টরের মধ্যে। ট্রানজিস্টর তারা কেউ বুঝে না ঠিকঠাকভাবে। আমাদের বলে এতটুকু ক্লিয়ার কি না? ওকে, এটা হচ্ছে আমার মেইন থিমটা ট্রানজিস্টরের। ওকে, এবার আসো, যদি আমার এটা হয় তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন আসি, তাহলে আমাদের এটা পিএনপি ট্রানজিস্টর হইতে পারে, এনপিএন ট্রানজিস্টর হইতে পারে। তো আমাদের যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ভাইয়া, আমাদের বিভিন্ন সার্কিটের মধ্যে আমরা যেরকম বসাইতে হলে, যেমন তুমি মনে করো একটা আমাদের এই যে পিএন জাংশন পড়ছিলাম, মনে আছে? এটাকে কিন্তু তুমি সার্কিটে এইভাবে দেখায় না, সার্কিটে এটাকে অ্যাকচুয়ালি দেখানো হয় এই সংকেতের মাধ্যমে, তাই না? এটা হচ্ছে আমার ডায়োডের সংকেত। তাহলে এই ডায়োডটা আসলে এটা, তাকে আমরা প্রকাশ করি হচ্ছে এভাবে, অর্থাৎ সার্কিটের জন্য সংকেত হচ্ছে এটা, সার্কিটে আমরা এই সংকেতের মাধ্যমে দেখাই। একইভাবে ট্রানজিস্টরকে দেখানোর মতো একটা কি আছে, ট্রানজিস্টরকে দেখানোর মতো একটা সংকেত আছে। সেই সংকেতটা কি একটু দেখি। সেই সংকেতটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ট্রানজিস্টরের সংকেত। এই ধরনের জিনিস দেখলে তুমি বুঝবা দিস ইজ ট্রানজিস্টর। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের সংকেত। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখান থেকে দেখে বুঝতেছি এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এখান থেকে বুঝতেছি এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, বাট এখান থেকে তো দেখে বোঝার উপায় নেই এটা কোন ধরনের ট্রানজিস্টর। তবে তার আগে বলে রাখি, এখানে যেরকম তুমি বলতেছ ভাইয়া এটা হচ্ছে আমার এমিটর, এটা হচ্ছে আমার বেস, এটা আমার কালেক্টর। সিমিলারলি এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। একইভাবে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে এমিটর, এটা দ্বারা বোঝাচ্ছে বেস, এটা দ্বারা বোঝাচ্ছে কালেক্টর। আমরা এখান থেকে বলি না ভাই আমাদের এখান থেকে একটা লাইন আসবে, হ্যাঁ এটা হচ্ছে সেই লাইনটা। এখান থেকে একটা লাইন আসবে, জি ভাই এটা হচ্ছে সেই লাইনটা। এখান থেকে একটা লাইন আসবে, জি ভাই এটা হচ্ছে সেই লাইনটা। সিমিলারলি এখান থেকে এই যে এমিটরের একটা লাইন, এই যে এটা হচ্ছে সেই লাইনটা, এটা হচ্ছে এমিটরের লাইন। বেসের একটা লাইন, এটা হচ্ছে সেই লাইনটা, এটা হচ্ছে বেসের লাইন। কালেক্টরের একটা লাইন, জি ভাই এটা হচ্ছে সেই কালেক্টরের লাইনটা। এখন আমার প্রশ্ন হলো, এখান থেকে দেখে বোঝা যায় এটা কোন টাইপের, বাট আমি তো এই চিত্র দেখে কোনোভাবে বুঝতেছি না, দুইটা তো এক্স্যাক্টলি সেম, জি ভাই এক্স্যাক্টলি সেম। কিন্তু আমি কিভাবে বুঝবো? এই বুঝার জন্য তোমাকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি ভাইয়া, বুঝার জন্য আমার এটাকে দুইটা ভাগে ক্লাসিফাই করা হয়। কি দুইটা ভাগে? দেখো, এমিটর, এখানে মেইন একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা যে পালন করে তার নাম হচ্ছে এমিটর। সবচেয়ে ভালো ভূমিকা যে পালন করে তার নাম কি? এমিটর। এই এমিটরের সিগন্যালটা কোন দিকে, এমিটরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, সেটা দেখে আমাকে বুঝে নিতে হয় যে আসলে এটা কোন রকম। যে আমরা তো এখনও ভিতরে ঢুকি নাই, যখন আমরা ভিতরে ঢুকবো তখন দেখব এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে
এমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এদিকে যায়, মানে তড়িৎ প্রবাহ বের হয়ে চলে যায়, এমিটার তড়িৎ প্রবাহ। আর এটা কিন্তু তড়িৎ প্রবাহের ডিরেকশান। আর আমাদের পিএনপির ক্ষেত্রে দেখব তড়িৎ প্রবাহ ভিতরের দিকে প্রবেশ করে। সেখান থেকে আমরা যে কাজটা করি, যেহেতু এমিটারের ক্ষেত্রে আমাদের সব জায়গায় তো আমরা সিগন্যাল আমরা সংকেত দিব না, তো আমাদের এই চিহ্নটা দেখে তুমি বুঝতে হবে এটা কি এনপিএন নাকি পিএনপি। এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে আমাদের প্রবাহ বাইরের দিকে চলে যাচ্ছে এমিটারের মধ্য দিয়ে, মানে এই দিক দিয়ে আমার প্রবাহটা এইদিকে চলে যাচ্ছে। এটাকে আমরা বলতে আইই, মানে হচ্ছে এমিটার প্রবাহ। আর এখানে বুঝতেছি এদিক দিয়ে প্রবাহ ঢুকতেছে, আইই এমিটার প্রবাহ। এই প্রবাহ ঢুকতেছে নাকি বের হচ্ছে তার উপর তার ডিরেকশন অনুযায়ী আমরা এখানে ডিরেকশন দিই দুইটা, একটা বের হচ্ছে একটা ঢুকতেছে। যদি আমার ঢুকে তাইলে হচ্ছে আমাদের এটা হচ্ছে পিএনপি, তুমি 100% কনফার্ম। আর যদি বের হয় এটা হচ্ছে এনপিএন, 100% কনফার্ম। এটা হচ্ছে এদের সংকেত দেওয়ার নিয়ম। তাহলে আমরা বলতে পারতেছি ভাই এটা হচ্ছে এন পি এন, এটা হচ্ছে আমাদের পি এন পি। এবার একটু খেয়াল করে দেখো, আমার নিজেরও এখনও পর্যন্ত প্রবলেম হয় যে কোনটা আসলে কি মনে থাকে না। অ্যাকচুয়ালি আমাদের মুখস্থ রাখতে গেলে মনে থাকে না, ওই কারণে আমি একটু মানে অন্যভাবে চিন্তা করি। সেটা হচ্ছে কি আমাদের মানে আমি চিন্তা করি এভাবে, মনে করে এটা হচ্ছে আমাদের পিএনপি, এটা হচ্ছে পিএনপি, মানে মনে রাখার টেকনিক আর কি। তো আমি এভাবে দিলাম সিম্পল হিসাব। এটার সংকেতটা হচ্ছে দেখতে এরকম, এটা দেখতে এরকম। এখন ঢুকাবো না বের করব আমি জানি না, তাহলে আমি কি করি জানো, মনে রাখছি এভাবে। ফি মানে হচ্ছে প্রবেশ, ফি আর ও বিইএস প্রবেশ। তাহলে আমার এটা প্রবেশ করতে শেষ, আর জীবনে ভুলার কোনো চান্স নাই। ফি মানে হচ্ছে প্রবেশ। আর আমাদের এনপিএন এর ক্ষেত্রে মনে রাখি কীভাবে, এটার উল্টারই তো এনপিএন। তো আমাদের তাও মনে রাখি এভাবে যে আমার মনে করো এন পি এন। তো আমাদের এখানে যখন আমি আঁকতে যাই তখন আমাদের এভাবে চিন্তা করি যে ফি মানে যদি প্রবেশ হয়, এন মানে হচ্ছে নিঃশেষ, এন মানে হচ্ছে নিঃশেষ। নিঃশেষ মানে কি চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এই যেখান থেকে বের হয়ে চলে যাচ্ছে, শেষ। মানে এভাবে মনে রাখি আর কি, কারণ এই জিনিসটা মনে থাকে না, পরীক্ষায় মোস্ট আমাদের অনেক বেশি কনফিউশন অ্যারাইজ হয়, ওই কারণে আমরা জিনিসটাকে এভাবে করি। তাহলে বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা যে এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টরের যে বেসিক জিনিসগুলো আমরা তিনটে জিনিস জানলাম। এখানে তিনটা প্রান্ত আছে, একটার নাম এমিটার, একটার নাম বেস, আর একটার নাম কালেক্টর। এটাকে এভাবে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখা যায়। আর আমাদের সার্কিটে আঁকতে হলে আমরা এভাবে আঁকি। তো এই ক্ষেত্রে আমাদের এদিক দিয়ে এমিটারের মধ্য দিয়ে প্রবাহটা আমরা দেখাই দিই। এমিটারের মধ্য দিয়ে প্রবাহটা যদি আমাদের প্রবেশ করে তাহলে সেটা হচ্ছে পিএনপি, আর যদি আমাদের নিঃশেষ হয়ে যায়, বের হয়ে যায়, সেটা হচ্ছে আমার এনপিএন। তাহলে আশা করি আর কোনোদিন ভুলার কোনো চান্স নাই। বলো আমাদের মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা বলো, এতটুকু আমাদের মনে থাকবে কিনা, এতটুকু মনে থাকবে কিনা আমাকে বলো, এতটুকু মনে থাকবে কিনা বলো। এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, যদিও আমার কাছে মনে হয় হচ্ছে ভাইয়া যে পিএনপি এনপিএন, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন আঁকছিলাম তখন কিন্তু সবগুলো সিমিলার হিসেবে আঁকছি। মানে আমাদের অঙ্কনের সময় আমরা আমাদের সুবিধার্থে পিএনপি এরকম সবগুলো সেম আকার আঁকছি, কিন্তু আসলে কি আমাদের এদের সাইজ সেম? আমাদের এমিটর, কালেক্টর, বেস এদের সাইজ কি আসলে সেম না? অ্যাকচুয়ালি আমাদের এদের সাইজটা সেম না। তো আমরা যদি সাইজের দিক দিয়ে আঁকতে চাই, এটা পারফেক্টলি আঁকতে গেলে এভাবে আঁকতে হয়। সাইজ যদি বিবেচনা করি, আমরা যদি সাইজ বিবেচনা করি, এটা আঁকতে হবে এভাবে। এক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড়, আমাদের কালেক্টর যেটা, এটা হচ্ছে সবচেয়ে বড় হয়। আর এইদিকে আমাদের এমিটার, আমাদের বেস যেটা, এটা সবচেয়ে ছোটো হয়। আর আমাদের এমিটার যেটা, এটা একটু মাঝারি সাইজের হয়। মানে অ্যাকচুয়ালি আমাদের এটাই হচ্ছে এমিটারের সাইজ, এটা হচ্ছে আমাদের এমিটারের সাইজ, এটা হচ্ছে বেসের সাইজ, এটা হচ্ছে কালেক্টরের সাইজ। তাহলে আমরা বলতে পারতেছি প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, ভাইয়া আমাদের কালেক্টর হচ্ছে সবচেয়ে বড়, কালেক্টর হচ্ছে সবচেয়ে বড়, আর বেস হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, আর আমাদের এমিটার হচ্ছে আমাদের মাঝারি, এমিটার হচ্ছে আমাদের কি মাঝারি। তাহলে আমাদের কালেক্টর হচ্ছে সবচেয়ে বড়,
এমিটার হচ্ছে সবচেয়ে ছোট, আর সরি বেস হচ্ছে সবচেয়ে ছোট আর এমিটারটা হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আঁকার সময় এভাবে লিখি, কারণ হচ্ছে এটা এভাবে রেশিও করাটা আমাদের ঝামেলাকর। তবে আমাদের মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি কিন্তু সাইজটা এরকম। এখন আমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে সাইজ বলতে আসলে কী মিন করে? সাইজ বলতে কী মিন করে? সাইজ বলতে মিন করে এখানে আমাদের তো একটা সাইজ বলতে আমরা আসলে এটাই বুঝতেছি কোন জায়গায় সবচেয়ে বেশি ডোপিং করছে। কারণ ফি টাইপ মান হচ্ছে কি? ফি টাইপ মান হচ্ছে আমি যাদের শেষ কক্ষপথের 3টা তাদেরকে দ্বারা ডোপিং করছি। এন টাইপ মান হচ্ছে যাদের শেষ কক্ষপথের 5টা তাদেরকে দ্বারা ডোপিং করছি। তাহলে আমরা এখানে আমরা ডোপিং সবচেয়ে বেশি, এটা করা মানে হচ্ছে এখানে ডোপিং সবচেয়ে বেশি, এখানে ডোপিং সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, এটাই হচ্ছে এটা অ্যাকচুয়াল মিনিংটা। আর বেস মান হচ্ছে এখানে ডোপিং সবচেয়ে কম, এখানে ডোপিং সবচেয়ে কম, ডোপিং সবচেয়ে কম। আর আমাদের এমিটার মান হচ্ছে ডোপিং মাঝারি টাইপের, এখানে যে ডোপিংটা ডোপিং মাঝারি মানে মোটামুটি লেভেলের, যে আমাদের বেস থেকে একটু বেশি ডোপিং করা হয় আর আমাদের এমিটার থেকে আমাদের কম ডোপিং করা, আমাদের কালেক্টরের তুলনায় কম ডোপিং করা হয়। এটা হচ্ছে আমাদের মেইন থিমটা। তো আমাদের একটু বুঝছি কিনা বলো, যে আমাদের এখানে ডোপায়ন এখানে বেশি, এখানে সবচেয়ে কম, আর এখানে হচ্ছে মোটামুটি লেভেলের আর কি। তো এখন আমাদের ভিতরে আসলে কাহিনীটা কেমনে হয় সার্কিটের মধ্যে সেই জিনিসটা আমরা এখন দেখব। তার আগে বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। তাহলে যদি আমাদের এতটুকু ক্লিয়ার হয়, এবার আমরা একটু সামনের দিকে আগাই, আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা সামনের দিকে আগালে কী পাচ্ছি একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের ডোপিং নিয়ে আমরা মোটামুটি জিনিসটা বুঝলাম যে কোনটাতে কী ধরনের হয়। এখন হচ্ছে আমাদের এখানে যে কাজটা করতে হবে, তোমাকে এখানে আমাকে সংযোগ দিতে হবে, যে এখানে কানেকশান দিতে হবে। তো কানেকশান দেওয়ার ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে দেখি। এবার আসো আমরা আমাদের অ্যাকচুয়াল মিনিংয়ে যাই। তো আমি এবার একটু বড় করে আঁকবো, হ্যাঁ আমি একটু বড় করে আঁকবো এবং একজ্যাক্ট রেশিওতে আঁকবো যাতে করে তোমাদের বুঝাইতে সুবিধা হয়। তো আসো আমি বড় করে আঁকি, আমি একটু জিনিসটা বড় করে আঁকি আমার বোঝানোর সুবিধার্থে। ওকে, তাহলে বুঝতে পারতেছি ভাইয়া আমাদের এটা হচ্ছে আমাদের এমিটার, মনে করো এটা হচ্ছে আমাদের এনপিএন, এটা হচ্ছে আমাদের কি এনপিএন ধরে নিলাম, এটা হচ্ছে আমরা এনপিএন বুঝাচ্ছি, এরপরে পিএনপি বুঝাবো, সেম কথা। মনে করো আমি এনপিএন বুঝাচ্ছি, ওকে জি ভাইয়া। তাহলে আমার এটাকে বলতে পারতেছি আমরা এন টাইপ, এটাকে বলতেছি ফি টাইপ, এটাকে আমরা বলতেছি এন টাইপ। তো আমাদের এখন আঁকাটা তো একটু কষ্টকর, ওই কারণে আমি একটা কাজ করি। মনে করো আমাদের ফি টাইপ না, মনে করো এটা ফি টাইপ, ফি টাইপকে আমরা কীভাবে আঁকি ভাইয়া? ফি টাইপে আমাদের হোল থাকে, এটাকে আমরা ফি টাইপকে আমরা এভাবে আঁকি, ফি টাইপকে আমরা এভাবে আঁকি। এখন আমরা যে কাজটা করব, এখানে শুধুমাত্র হোলগুলো দেখাবো, মানে আমাদের সুবিধার্থে আর কি, আঁকার সুবিধার্থে খালি হোলগুলো দেখাবো। কারণ এখানে ওই পিএন জাংশনে বা ডায়োডের মধ্যে যেরকম আমাদের আদান প্রদানের কারণে আয়নের একটা কাহিনী ছিল না, সেই ধরনের কোনো কাহিনী এখানে নাই। তো যার কারণে আমরা সেগুলা ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না। ওই কারণে আমি এখানে ফিকে এভাবে দেখাবো যে এখানে অনেকগুলো হোল আছে, কারণ এখানে ফি টাইপটা আমাদের প্রবাহ কার জন্য করবে? হোলের জন্য। একইভাবে এন টাইপকে আমরা দেখাবো এভাবে, এন টাইপকে আমরা দেখাবো এভাবে ইলেকট্রন দ্বারা, ইলেকট্রন দ্বারা আমি এন টাইপকে প্রকাশ করব। এই কথাটা বুঝছে কিনা? অর্থাৎ এতদিন পর্যন্ত পি টাইপ এন টাইপকে আমরা যেভাবে প্রকাশ করতাম, এখানে আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা সেভাবে প্রকাশ না করে আরও সংক্ষেপে প্রকাশ করে ফেলতেছি। অর্থাৎ শুধুমাত্র মুক্ত যেগুলো আছে, পি টাইপে এক্সট্রা হোল থাকে, এন টাইপে এক্সট্রা ইলেকট্রন থাকে, সেই এক্সট্রা ইলেকট্রন এবং হোলগুলো আমি দেখাবো। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। আজকের জিনিসগুলো হবে একটু জ্বলন্ত টাইপসের ক্লাস হবে, একবার ফুল ফার্স্ট টু লাস্ট ফুল বেসিকের উপর যাবে। এবং আজকের পরে আমাদের এই অধ্যায় শেষ করা পর্যন্ত আজকে যারা ক্লাস করতেছো এর বাইরে বাকিরা ক্লাস করতে পারবে না। কারণ হচ্ছে আজকের ক্লাস না বুঝলে বাকি ক্লাসগুলো বুঝবে না, এবং আজকের ক্লাসের পর থেকে একটা ক্লাসও থাকবে না। একজন হলে একজন দিয়ে ক্লাস নিব। সবাইকে আসলে বেশি আন্তরিকতা দেখালে একটু প্রবলেম হয়ে যায়। দেখা যাচ্ছে তোমার এই যে ক্লাস রেকর্ড রাখার সুযোগ দিছি, তো যার কারণে সবাই নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা করবো, কোনো মাথা ব্যথা নাই। তো ওকে আসি, এবার আমরা সামনের দিকে আগাই। একটু ক্লিয়ার, একটু যদি ক্লিয়ার হয়, এবার আসো আমি এই জিনিসগুলোকে প্রকাশ করি এভাবে। আমি এখানে দেখাই জিনিসটাকে কিভাবে আমরা প্রকাশ করতেছি, সেই জিনিসটা আমি দেখাই। এটা মনে একটু বাঁকা হয়েছে, সোজা করে দিই। ওকে,
তাহলে আমরা এটাকে দেখাই যে আমরা কীভাবে দেখাবো, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে অংশটা, এই অংশটাকে আমরা দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, তাহলে ভাইয়া এটা আমার এন টাইপ, এটা হচ্ছে ফি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। বুঝতেই পারতেছি ভাই, আমাদের যেহেতু আমরা এন ফি এন পড়তেছি, তাহলে হচ্ছে এন টাইপ, ফি টাইপ, এন টাইপ। তো এন টাইপে আমার কী থাকে, অনেকগুলো ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলা ইলেকট্রন আছে, অনেকগুলা ইলেকট্রন আছে। ওকে, আর ফি টাইপের মধ্যে হোল আছে, আনুপাতিকের কম হোল থাকবে, বুঝতেই পারতেছ। আনুপাতিকের হোল কি থাকবে, কম থাকবে, কারণ আমাদের এখানে এটা ডোপায়ন কম হয়েছে। আর এখানে ইলেকট্রন থাকবে, তবে সবচেয়ে বেশি পরিমাণে ইলেকট্রন থাকবে, এখানে সবচেয়ে বেশি পরিমাণে ইলেকট্রন থাকবে। তাহলে আমার থাকলো জিনিসগুলো হচ্ছে দেখতে, অ্যাকচুয়ালি জিনিসগুলো দেখতে হচ্ছে এরকম। ওকে, তাহলে আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে ভাই, আমরা এভাবে করতে পারবো যে এটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে ফি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তাহলে আমরা এন ফি এন আমরা এই জিনিসটা করতেছি। তাহলে একটু খেয়াল করে দেখো, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ভাই, এন ফি এনের আমরা এখন কানেকশান দিব। কানেকশান দেওয়ার ক্ষেত্রে দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা কানেকশান এখান থেকে আসবে, একটা কানেকশান এখান থেকে আসবে, একটা কানেকশান এখান থেকে আসবে। এবার আসলে আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করব। ব্যাটারি দিয়ে কানেক্ট করে আমি এখান থেকে যে কাজটা করব, আমাদের বিভিন্ন ধরনের কাজ করব। তো আসো, এই যে কাজগুলো করব, এই যে কাজগুলো করব, সেই কাজগুলোর ক্ষেত্রে মাথায় রাখবো যে আমরা কোনটাকে কী করতেছি। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের প্রথম আমরা এখানে যে কাজগুলো করব, একটা একটা করে আমি দেখাই যে আমাদের এখানে যে কাজগুলো করব সেই কাজগুলো কি কি। আমার এখানে সবসময় মাথায় রাখতে হবে ভাই, এখানে লাইন কয়টা, তিনটা। মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে লাইন কয়টা, তিনটা। এটা আমার মাঝখানে পড়ে গেছে, এই মাঝখানের দুই পাশে দুইটা আছে না, এটার সাথে এটার একটা কানেকশান হবে সামহাও ব্যাটারি দিয়ে, এটার সাথে এটার একটা কানেকশান হবে সামহাও ব্যাটারি দিয়ে। এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ইনপুট সিগন্যাল দিচ্ছি, আর এখান থেকে আমরা আউটপুট সিগন্যালটা পাচ্ছি। আগে বলো কথা এটা ক্লিয়ার কিনা, কেমনে কানেকশান দিব সেটা আমরা পরে বুঝতেছি। আগে বলো যে আমার এতটুকু ক্লিয়ার কিনা, যে ভাই আমার এখানে তিনটা কানেকশান আছে, তার মধ্যে মাঝখানেরটা হচ্ছে কমন, এই মাঝখানেরটা এটার সাথেও যুক্ত, এটার সাথেও যুক্ত। এখন আমাদের এই মাঝখানেরটা এটার সাথে একটা ব্যাটারি দ্বারা যুক্ত, এই মাঝখানেরটা এটার সাথে একটা ব্যাটারি দ্বারা যুক্ত। এখান থেকে আমি ইনপুট সিগন্যাল দিচ্ছি, আর এখান থেকে আউটপুট সিগন্যাল পাচ্ছি। বারবার একটা কথা বলছিলাম, ইনপুট সিগন্যালের উপর আউটপুট সিগন্যাল ডিপেন্ড করে বিদায়, তার নাম হচ্ছে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে, ইনপুটে আমি যা দিলাম আউটপুটে কি পাবো সেটাই ইনপুটের উপর ডিপেন্ড করবে। ইনপুটে আমি কন্ট্রোল করব, আউটপুট অটো কন্ট্রোল হবে। ইনপুট কন্ট্রোল করব, আউটপুট অটো কন্ট্রোল হবে। এটা হচ্ছে মেন কাজটা। একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা বলো। মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো। তুমি ইনপুট যদি চিন্তা করো, ইনপুটে দেখো এটা হচ্ছে এন, এটা হচ্ছে ফি। এই ইনপুটটার মানে নিশ্চয়ই এরকম না, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে এন। এই ফি এর সাথে এন এর একটা কানেকশান হচ্ছে, ফি এর সাথে এন এর কানেকশান। এন মানে এটা একটা আমাদের ডায়োড, আমাদের এই যে ডায়োডের মতো কাজ করতেছে না। একইভাবে এখানে ফি এন, এখানে আমার এরকম কাজ করতেছে। এদিকে আমাদের এন, এদিকে আমাদের ফি, এটার সাথে একটা কানেকশান হচ্ছে, এটার সাথে একটা কানেকশান হচ্ছে। এখন একটু খেয়াল করো, এই কানেকশানটা আমরা আবার দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর একটা হচ্ছে রিভার্স বায়াস। আচ্ছা আমাকে বলো তো ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের মধ্যে কোন বায়াসে প্রবাহ বেশি? ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের মধ্যে কোন বায়াসে প্রবাহ বেশি? আমাকে বলো কোন বায়াসে প্রবাহ বেশি, কোন বায়াসে? ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? ফরওয়ার্ড মানে হচ্ছে ফি এর সাথে ফি, এন এর সাথে এন, মানে ফি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ লাগাবো, আর উল্টে লাগালে হচ্ছে রিভার্স। কোন বায়াসে প্রবাহ বেশি, কোন বায়াসে প্রবাহ বেশি?
হ্যাঁ অবশ্যই আমাদের ফরওয়ার্ডে প্রবাহ বেশি। তাহলে ফরওয়ার্ডে যদি প্রবাহ বেশি হয় তাহলে একটু খেয়াল করে দেখো, প্রবাহ বেশি মানে কি রোধ কি বেশি না কম? যেখানে প্রবাহ বেশি সেখানে রোধ কি বেশি না কম? তোমরা বলো, প্রবাহ এবং রোধের মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? তাহলে প্রবাহ বেশি মানে রোধ কি? প্রবাহ বেশি মানে রোধ কি? এক্স্যাক্টলি, ফরওয়ার্ড বেশি, প্রবাহ বেশি মানে হচ্ছে রোধ কম। তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখো ভাই, যদি আমরা ফরওয়ার্ড বায়াস দিই তাহলে আমরা এখান থেকে আই বেশি পাবো। আই বেশি পাবো মানে হচ্ছে আমার আর কম, মানে হচ্ছে রোধ কম। আর যদি কোথাও ভাইয়া আমাদের রিভার্স বায়াস হয় তাহলে আমাদের সেখানে আই কম, আই যথেষ্ট কম, আই কম মানে হচ্ছে আর বেশি, আই কম মানে হচ্ছে কি আর বেশি। এখন আমার যে কাজটা করা হয়, এই যে আমার এখানে ভালো করে খেয়াল করো, এই যে আমার ট্রানজিস্টরকে এমনভাবে কানেক্ট করা হয় যাতে করে ইনপুটে আমাদের ফরওয়ার্ড থাকে, ইনপুটে ফরওয়ার্ড বায়াস থাকে, আউটপুটে আমার রিভার্স বায়াস থাকে। তবে আমাদের কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা সামনে দেখব। আগে আমি এটা মাথায় রাখবো, ট্রানজিস্টরের সেটআপটা এমন হবে যাতে করে ইনপুট অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে থাকে, আউটপুট অলওয়েজ রিভার্স বায়াসে থাকে। এটা বুঝছো কিনা বলো? মানে আমরা ইনপুটকে অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে রাখবো, আউটপুটকে অলওয়েজ রিভার্স বায়াসে রাখবো। এখন আমার প্রশ্ন হলো ভাইয়া, ইনপুটকে কেন ফরওয়ার্ড বায়াসে রাখবো? সিম্পল হিসাব, ফরওয়ার্ড বায়াসে রাখলে ইনপুটে আই বেশি মানে হচ্ছে আর কম, আর এখানে রিভার্স বায়াসে রাখলে এখানে হচ্ছে আই কম মানে হচ্ছে আর বেশি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমি ইনপুটে ফরওয়ার্ড বায়াস দেওয়ার কারণে ইনপুটে আমার কিন্তু রোধটা কম, ইনপুটে রোধ কম, আউটপুটে কি রোধ বেশি না? আমি ইনপুটটাকে রাখছি ফরওয়ার্ডে, আউটপুটকে রাখছি রিভার্সে। তাহলে ইনপুটে যখন রোধ কম, আউটপুটে তখন রোধ বেশি। এর মানে আমরা বলতে পারতেছি আর কম থেকে আমরা আর বেশি পাচ্ছি। এই আর কি পরিমাণ কম দিব তার উপর ডিপেন্ড করবে আর কি পরিমাণ বেশি হবে। মানে আমরা এটাই বুঝতে পারতেছি, এটা কম রোধ থেকে বেশি রোধে ট্রান্সফার করতেছে, এটা রোধটাকে কম থেকে বেশিতে ট্রান্সফার করতেছে, রোধটাকে কম থেকে বেশিতে কি করতেছে? ট্রান্সফার করতেছে। আগে বলো এই কথাটা বুঝছি কিনা? রোধটাকে কম থেকে কি বেশিতে ট্রান্সফার করতেছে। তাহলে আমাদের রোদের উপর তো আর বাকি সব কিছু ডিপেন্ড করতেছে, যার কারণে এটা কম রোধটাকে আমাদের কি নিম্ন রোধ থেকে উচ্চ রোধে কনভার্ট করে। এই যে আমরা তো আগেই বলছি, আউটপুটটাকে ইনপুট দ্বারা আমরা কন্ট্রোল করব। এই কন্ট্রোলিংয়ের সুবিধার্থে ইনপুটের মধ্যে রোধটা কম রাখা হয়, আউটপুটের রোধটা বেশি রাখা হয়, যাতে করে ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুটে আমি একটা সিগন্যাল পাই। ইনপুটের রোধ যদি আমাদের কম রাখতে হয়, প্রবাহ বেশি পাইতে হবে, প্রবাহ বেশি পাইতে হলে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। আর আউটপুটে যদি রোধ বেশি রাখতে হয়, সেটাকে আমাদের কি করতে হবে? আমাদের প্রবাহ কম হইতে হবে। প্রবাহ কম মানে হচ্ছে রিভার্স বায়াস। তাহলে আমাকে বলো এই কথাটা বুঝছি কিনা? আমাদের যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুটকে এমনভাবে সেট আপ করতে হবে যাতে করে সে ফরওয়ার্ড বায়াসে থাকে, আউটপুটকে এমনভাবে সেট আপ করতে হবে যাতে করে সে রিভার্স বায়াসে থাকে। এই কথাটা ক্লিয়ার কিনা বলো? এই কথাটা ক্লিয়ার কিনা বলো? যারা দেরিতে আসো তোমরা কিছু বুঝবে না, ক্লাস করেও লাভ নেই। আমাদের শুধু প্রথম থেকে যে কয়েকজন ছিল তারাই বুঝবে, আমি আর বাকিদের জন্য কথা বলতে পারবো না। কারণ হচ্ছে আমি শুরু থেকে সব কিছু ডিসকাস করে আসছি। ক্লাসের মাঝখানে আসলে তো আমি তোমাকে বারবার বলতে পারবো না। বেশি আন্তরিকতা দেখাচ্ছি এর মানে নয় যে তুমি ক্লাসের মাঝখানে আসলে তোমার জন্য আমি আবার নতুন করে শুরু করবো, এটা ইম্পসিবল টাস্ক। তাহলে আমাদের এখানে বুঝতে পারতেছি, এখানে আমাদের ফি, এটা হচ্ছে আমাদের কি আমাদের ফি এন পি, এটা তো আমাদের এন ফি এন ছিল। তাহলে আমাদের ফি এন যেটাই থাকুক, তাহলে এন ফি এন হলে এটা এন, এটা ফি, এটা এন। তাহলে আমাদের এটা হচ্ছে এন, এটা হচ্ছে ফি, আর এটা হচ্ছে ফি এন, এটা হচ্ছে আমাদের ফি, এটা হচ্ছে আমাদের এন। তাহলে আমরা এখানে একটা কানেকশন দিব, এখানে একটা কানেকশন দিব। কানেকশনটা কীভাবে দিব? এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে রিভার্স। কেন কি সেটা বলে দিছি। হ্যাঁ, এটা আমরা দুটোই বুঝাবো। এখানে আমি যেহেতু এন পি এন লিখছি, তাহলে আমাদের এটা এন পি এন, আমি পি এন পির জন্য বলে ফেলছিলাম। হোয়াট এভার, নো প্রবলেম, এখনও কানেকশন আমরা দিই নাই। একটু বুঝছি কিনা বলো?
তাইলে একটু খেয়াল করে দেখো, তাহলে সিম্পল হচ্ছে ভাইয়া, আমি ইনপুট যেটা দিচ্ছি, ইনপুটে আমাদের রোধ কম মানে হচ্ছে সিগন্যাল কি উইক, সিগন্যাল কি উইক, আর আউটপুটে রোধ কি বেশি, এর মানে সিগন্যাল কি স্ট্রং। তাহলে খেয়াল করো তো, আমি উইক সিগন্যালকে স্ট্রং বানাচ্ছি না, এর মানে আমি এটাকে বিবর্ধিত করে ফেলতেছি, এটাকে বহু গুণে বাড়াই দিচ্ছি, ওই কারণে এটার নাম হচ্ছে ট্রানজিস্টর। তাহলে যেটা আমার উইক ছিল, রোধ অত্যন্ত কম, সেই রোধটাকে অনেক বাড়াই দিছি, সিগন্যালটাকে অনেক স্ট্রং বানাই ফেলছি। এটাই হচ্ছে আমার ট্রানজিস্টরের মেন থিমটা। এবার আসলে আমি কানেকশন দিচ্ছি, কানেকশানগুলো কীভাবে দিই সেটা একটু দেখো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভাইয়া কানেকশান দেওয়া, সবাই এই ভুলটা করে। আসো আমরা কানেকশান দিই, কানেকশান দেওয়ার পর আমি পুরো জিনিসটা তোমাদের খুব ডিটেলস ব্যাখ্যা করে দিব, কোনো টেনশন করতে হবে না, তোমার কোনো টেনশন করতে হবে না, একবার ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তুমি কষ্ট করে ক্লাস করতেছো, তোমার জন্য আমার সিলেতে কোনো আপত্তি নেই, ভালো লাগতেছে। আসি আমরা এবার দেখি আমরা এমনভাবে পড়াবো যাতে করে যারা মিস করছে তারা আজীবন টেনশন করে এটা নিয়ে। ওকে, এবার আসো এখানে একটু খেয়াল করে দেখো, এটা ভাই বলছি আমি এনপিএন পড়াবো, এনপিএনই পড়াচ্ছি, তাহলে দেখো উপরে লিখে দিই এনপিএন। তাইলে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা বলছিলাম ভাইয়া, এখানে এটার সাথে এটার একটা কানেকশান দিব, এটার সাথে এটার একটা কানেকশান দিব, আর এটার সাথে এটার একটা কানেকশান দিব। এখান থেকে আমরা ইনপুট সিগন্যালটা পাবো, ইনপুট সিগন্যালটা দিব ইনপুট, আর এই দিক থেকে আমরা আউটপুট সিগন্যালটা নিব, এটা ডিভাইসের মাধ্যমে আউটপুট সিগন্যালটা দিব। ইনপুটটা সাধারণত আমরা এসিটাই দিয়ে এভাবেও দিতে পারি, যে এসি সিগন্যালটা দিচ্ছি, এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি। এই জিনিসটা কেন দিছি সেটা আমরা গত ক্লাসেই অলরেডি একমুখীকরণের মধ্যে বলছিলাম, তাই না? হ্যাঁ, এখন আসো, এখানে তো তুমি প্রবাহের জন্য একটা ব্যাটারি দিতে হবে, এখানেও দিতে হবে। আসো আমরা দিচ্ছি, কি দিচ্ছি দেখো ভাইয়া, দেখো এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে ফি। তো তুমি সিম্পল চিন্তা করে দেখো, আমি যদি এখানে সম্মুখী রাখতে, আমি যদি ফরওয়ার্ড বায়াস রাখতে চাই, আমার টার্গেট হচ্ছে এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখা। ফরওয়ার্ড বায়াসে রাখতে হলে এন এর সাথে কি দিতে হবে? নেগেটিভ, এন এর সাথে নেগেটিভ, ফি এর সাথে পজিটিভ। এই দেখো ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, নেগেটিভ পজিটিভ। এই কারণে ব্যাটারি এভাবে দিচ্ছি, উল্টা দেওয়া যাবে না, উল্টা দেওয়া যাবে না, তাহলে সেটা ট্রানজিস্টর হবে না। কারণ ট্রানজিস্টরের কাজ করতেছে যে থিমে, সেই থিমটা তোমাকে স্যাটিসফাই করতে হলে এটাকে ফরওয়ার্ড, এটাকে রিভার্সে রাখতে হবে। আর এটাকে ফরওয়ার্ড রাখতে হলে এন এর সাথে এন নেগেটিভ লাগাইতে হবে, ফি এর সাথে পজিটিভ লাগাইতে হবে। এখানে আসো ভাই, এন ফি এন, আবার দেখেন এন এর সাথে নেগেটিভ লাগাইতে হবে, ফি এর সাথে পজিটিভ লাগাইতে হবে, লাগাই দিলাম। এখন অনেকে আমাকে এটা প্রশ্ন করে, ভাইয়া এখানে একটা দিলেন, এখানে কেন অনেকগুলো দিলেন? আসলে দুইটার মধ্যে পার্থক্য তোমরা বুঝো, এটা হচ্ছে কোষ আর এটা হচ্ছে ব্যাটারি। অর্থাৎ অনেকগুলা কোষ মিলে আমাদের কী তৈরি হয়? অনেকগুলা কোষ মিলে আমাদের একটা ব্যাটারি তৈরি হয়। এই একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, চারটা কোষ মিলে অনেকগুলো একসাথে মিলে একটা ব্যাটারি তৈরি হয়। তো আমরা ইনপুটে তো এই সিগন্যাল উইক না, বারবার বলছি না, ইনপুটের সিগন্যালটাকে আউটপুটে বিবর্ধিত করে দিবে, এর মানে আউটপুটে হাই সিগন্যাল রাখতে হবে। ওই কারণে আমি আউটপুটে বায়াসিংটাও বেশি দিই, আমি এটা ভোল্টেজটাও বেশি দিচ্ছি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, ইনপুট সিগন্যাল আমি এসি থেকে পাচ্ছি, বাট এখানে যেটা এই কানেকশান দিছি, দেখো এখানে ইনপুট সিগন্যাল তো এটা, তাহলে এই ব্যাটারি কেন লাগাইছি ভাই? এই ব্যাটারি লাগাইছি একটাই কারণে, বায়াসিংয়ের কারণে, বায়াসিংয়ের কারণে, বায়াসিংয়ের জন্য। আমার ইনপুটে মেইন সিগন্যাল তো এটা এসি সিগন্যাল, এই সিগন্যালটাকে সেখানে বিবর্ধিত করবে। দেখা যাবে আমার ইনপুটের সিগন্যালটা ছিল এরকম, আউটপুটে সেই সিগন্যালটাকে এরকম বানায় ফেললো, বানাবে। কিন্তু কথা হচ্ছে ভাই, এই যে শর্তটা ফুলফিল করার জন্য সে যে এভাবে কাজ করবে সেটা বোঝানোর জন্য তোমাকে যে কাজটা করতে হয়, এটাকে সম্মুখীতে রাখতে হয়। তো সম্মুখীতে কি তোমার এটা রাখতে পারবে? এসি কি সম্মুখীতে রাখবে? না, তখন এটাকে অলওয়েজ ফরওয়ার্ডে রাখতে হয়। এই অলওয়েজ ফরওয়ার্ডে রাখার জন্য একটা আমি এক্সট্রা ব্যাটারি লাগাইছি, কারণ ব্যাটারির দিক কখনো চেঞ্জ হয় না, এসি কারেন্টের দিক চেঞ্জ হয়। তাহলে আমরা ব্যাটারি কি করছি? এটা হচ্ছে বায়াসিংয়ের জন্য দিছি। কী জন্য? বায়াসিংয়ের জন্য, যাতে করে এটাকে বায়াস করে ফেলে। বায়াস মানে বুঝছো তো, প্রভাবিত করে ফরওয়ার্ড বায়াসে রাখছে, এটাকে প্রভাবিত করে রিভার্স বায়াসে রাখছে। এর মানে এই দুইটা লাগাইছি হচ্ছে আমরা বায়াসিংয়ের জন্য। কী জন্য লাগাই? এগুলা লাগাই হচ্ছে বায়াসিংয়ের জন্য, বাট এটা আমার ইনপুট না, এটা আমার আউটপুট না,
ইনপুট হচ্ছে এই সিগন্যালটা, আউটপুট হচ্ছে এখান থেকে যেটা পাবো সেটা। বাট এদেরকে লাগাইছি কি কারণে? আমার শর্তটা ফুলফিল করার কারণে। এটাকে ফরওয়ার্ডে রাখবো, এটাকে যে আমরা রিভার্স বায়াসে রাখবো, এই বায়াসিংয়ের জন্য আমাকে হেল্প করতেছে এই দুইটা। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? এরা আমাকে হেল্প করতেছে হচ্ছে মেইনলি কিসের জন্য? বায়াসিংয়ের জন্য। এরা আমাকে হেল্প করতেছে হচ্ছে বায়াসিংয়ের জন্য। এটা বুঝছি কিনা বলো? ওকে ওকে, এবার আসো, এবার আসো। তাদের আমি ব্যাটারি তো লাগাই দিছি, এবার কিভাবে কাজ করতেছে দেখি, কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। দেখো, খুব এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তার আগেই বলে রাখি ভাই, দিস ইজ মাই এমিটর, দিস ইজ মাই বেস, দিস ইজ মাই কালেক্টর। ওকে ওকে, দেখো ভাইয়ারা, এ মাইনাস ঠিক কিনা? এই প্রান্তটা তো নেগেটিভ, জি ভাই নেগেটিভ। এই নেগেটিভ এই ইলেকট্রনগুলো কি করবে? মুক্ত ইলেকট্রন না, বিকর্ষণ করবে। ইলেকট্রনগুলো সব এদিকে যাওয়া শুরু করবে। এই যে ইলেকট্রন একটা ফ্লো এদিকে যাওয়া শুরু করলো। একটা ফ্লো এদিকে যাওয়া শুরু করলো। যখন আমাদের ফ্লোগুলো এদিকে যাওয়া শুরু করলো, এই ইলেকট্রনগুলো কি এটার ভিতর দিয়ে এদিকে চলে যাবে না? যাবে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া, এখানে তো অনেকগুলো হোল আছে, এই হোল কি করবে? ইলেকট্রনগুলো খাপুস 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 করে নিয়ে নিবে না? মানে আমরা তো জানি একটা হোল একটা ইলেকট্রন পাইলে আমাদের সে কি হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যায়। এখন তাহলে তো আমার ভাইয়া এই ইলেকট্রনগুলো এখানে যায় নিষ্ক্রিয় হয়ে যাবে না, হবে না। কেন হবে না? কারণ এই অংশটা যথেষ্ট পাতলা। কেমন পাতলা? এখান থেকে যা এখানে যাচ্ছে তার শুধুমাত্র 5% ও অ্যাবজর্ব করতে পারবে। মানে এখান থেকে যা যাচ্ছে এটা এত পাতলা যে পরিমাণ ইলেকট্রন যাচ্ছে এতগুলোকে অ্যাবজর্ব করা তার পক্ষে সম্ভব না। সে শুধুমাত্র কতগুলোকে অ্যাবজর্ব করতে পারবে? 5%কে। সে 5%কে অ্যাবজর্ব করতে পারবে, বাকি 95% এদিকে চলে যাবে। তাহলে খেয়াল করো, এমিটর থেকে যে ইলেকট্রনের প্রভাব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এমিটর, এই ইমিটরের তোমরা আমাকে বলো ইয়েস অর নো দিয়ে আনসার দিবা। 1 নম্বর কোয়েশ্চেন, এমিটরের ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি না? এই যে এমিটর, এই এমিটরের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি না? ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি না? ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি না? হচ্ছে কি না? হচ্ছে। তাহলে ইলেকট্রনের প্রবাহ মানে কি? বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হয়? আমার ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টা দিকে। তাহলে আমরা একটা কথা বলতে পারবো, ভাইয়া এই যে দেখেন, আপনি যে বললেন এখানে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, এই ইলেকট্রনের প্রবাহ এর কারণে আমাদের এই দিকে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়, যাকে আমরা বলতেছি এমিটর কারেন্ট, যাকে আমরা বলতেছি হচ্ছে আই। এর মানে এমিটরের মধ্য দিয়ে কারেন্টটা আমার এদিকে যাচ্ছে। ওকে ভাইয়া, এবার আসেন আমাদের এখানে কি হচ্ছে? এই যে আমার এ মাইনাস কি করতেছে? ইলেকট্রনগুলোকে এদিকে টানতেছে, মাইনাস ইলেকট্রনগুলোকে টানতেছে। তাহলে মাইনাস যদি দেখো, এখানে আমার এই মাইনাস ইলেকট্রনগুলোকে ধাক্কা দিছিল, ধাক্কা দেওয়ার কারণে এইদিকে আমাদের চলে গেছিল, তারা একটা প্রবাহ তৈরি করে গেছে, সেই প্রবাহটাকে বলতেছি এমিটার প্রবাহ। তাহলে দেখো, ট্রান্সফরমারের মধ্যে কি ট্রান্সফরমার বলতেছি, ট্রানজিস্টর কেন আসবে? এই ট্রানজিস্টরের মধ্যে তড়িৎ প্রবাহ শুরু করতেছে কে? এমিটর। মুখ্য ভূমিকা পালন করে কে? এমিটর। আগেই বলছিলাম এমিটর সে যে আমার এমিট করে দে, নিঃসৃত করে দে। এই দেখো, সেই ইলেকট্রনগুলোকে নিঃসৃত করে দিচ্ছে, তার কারণে একটা তড়িৎ প্রবাহ তৈরি হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে। এই তড়িৎ প্রবাহের কিছুটা অংশ এখানে ব্যয় হবে না? অবশ্যই ব্যয় হবে। এই যে আমাদের ইলেকট্রনগুলো এদিকে আসতেছে মানে হচ্ছে আমাদের এখানে অ্যাবজর্ব করবে, এখানে আমার কি করবে? হোলগুলো এদেরকে অ্যাবজর্ব করবে। এই হোলগুলো আমাদের এখানে অ্যাবজর্ব করে এখানে কিছু পরিমাণ যে আমার তড়িৎ প্রবাহ হয়েছে, দেখো ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে,
বাট এর মধ্যে 5% প্রবাহ এখানে রয়ে গেছে না, জি ভাই রয়ে গেছে। বাকি যে 95% সেটা এখানে চলে যাচ্ছে। এখানে যাইতে গিয়ে কি হচ্ছে জানো, এই যে এটা মাইনাসের সাথে লাগানো, এই মাইনাস শুদ্ধ ওই ইলেকট্রনগুলো টানতেছে, বলছে আয় 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 আয়। এরা আমার ধাক্কা দিচ্ছে ইলেকট্রনগুলোকে, সরি আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে, আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে, ও সরি আমরা তো ভুল করে ফেলছি, এটা রিভার্স বায়াস না, এটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে এ এন এর সাথে নেগেটিভ, পি এর সাথে পজিটিভ, এটা তো রিভার্স বায়াস, মানে উল্টা লাগাইতে হবে। তাহলে এন এর সাথে লাগাইতে হবে পজিটিভ, পি এর সাথে লাগাইতে হবে নেগেটিভ। আমরা ভুল করে ফেলছি তো, খেয়াল করো নাই তোমরা? আমি তো ওই জন্য চিন্তা করতেছি এখন এ আমাদের না টাইনা ধাক্কা দিয়ে কেন। রিভার্স বায়াস না, রিভার্স বায়াস না, তাহলে আমাদের রিভার্স বায়াস, রিভার্স বায়াস। এই রিভার্স বায়াস আগে তো বলছি, ইনপুটটা ফরওয়ার্ড, আউটপুটটা রিভার্স। এই রিভার্স বায়াসের কারণে এই যে প্লাসটা, এই যে প্লাস, এই প্লাস এই ইলেকট্রনগুলোকে কি টানে টানে, এই মাইনাস ইলেকট্রনগুলোকে ধাক্কা দে, এই প্লাস ইলেকট্রনগুলোকে টানে টানে টানে। এই টানার কারণে এই দিকে আমার ইলেকট্রনগুলো ফ্লো হইতে থাকবে, ফ্লো হইতে হইতে এইদিকে ইলেকট্রনগুলো যাবে। ইলেকট্রন যদি আমার এইদিকে যায়, এই আমাদের কালেক্টর অঞ্চলের মধ্য দিয়ে যে ইলেকট্রনের একটা প্রবাহ হচ্ছে, তার কারণে এখানে একটা তোমার কি মনে হয়, কালেক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের যে প্রবাহ হচ্ছে ওই প্রবাহের কারণে এখানে একটা তড়িৎ প্রবাহ হবে না? জি ভাইয়া অবশ্যই হবে। সেই তড়িৎ প্রবাহটা কিসের তড়িৎ প্রবাহ? কালেক্টরের তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে? ইলেকট্রনের স্রোতের বিপরীত দিকে। যেহেতু আমার ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, এখানে তড়িৎ প্রবাহটা হবে এই দিকে, সেটা হচ্ছে আই সি, কালেক্টরের প্রবাহ। আইসি কালেক্টরের প্রবাহ। এবার আসি বেস। বেসের মধ্যে কি প্রবাহ হয় নাই? অবশ্যই হয়েছে। আমার এমিটরের যে প্রবাহটা, তার এমিটরের মধ্যে ইলেকট্রনের কিছুটা অংশ এখানে বের হয়েছে, বাকিটা এখানে। এর মানে এটা আমার এই ইলেকট্রনগুলো দুইটা জায়গায় বের হয়েছে। একটা হচ্ছে আমার বেসের মধ্যে, আর একটা হচ্ছে কালেক্টরের মধ্যে। বেসের মধ্যে 5%, কালেক্টরের মধ্যে মোটামুটি 95%। এই কালেক্টরের মধ্যে যে 95% গেছে, তার জন্য হচ্ছে কালেক্টরের প্রবাহ হয়েছে। আর আমাদের বেসের মধ্যে যে আমাদের 5% গেছে, তার কারণ হচ্ছে আমার কি বেসের প্রবাহ হয়েছে। তাহলে আমাদের এই বেস কি করছে? এই বেস আমাদের ইলেকট্রনগুলোকে আকৃষ্ট করে ফেলছে না? ইলেকট্রনগুলোকে এই যে এখান থেকে ইলেকট্রনগুলো আসতেছে, এই বেস এগুলোকে খাই ফেলছে, এগুলোকে খাই ফেলছে, এগুলোকে খাই ফেলছে। তাহলে ইলেকট্রনগুলো যদি আমার এদিকে প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ ঠিক উল্টা দিকে। হ্যাঁ, তড়িৎ প্রবাহ হচ্ছে আমার এইদিকে, এটা হালকা পরিমাণ তড়িৎ প্রবাহ, যাকে আমরা বলি বেস প্রবাহ, আইবি। তাহলে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহটা এরকমই হয়। এদিক দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকে কালেক্টরের মধ্য দিয়ে, বেসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকে, আর এমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা বের হয়। এই বেস এবং কালেক্টর মিলে যেই পরিমাণে প্রবাহ, এমিটার একাই সেম পরিমাণ প্রবাহ না, কারণ এমিটারের কারণেই তো সব কিছু হয়েছে। এমিটারের জিনিসটা দুইটা জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে এমিটার যে প্রবাহ সৃষ্টি করছে, সেই প্রবাহটা এখানে ডিস্ট্রিবিউট হয়েছে না? তাহলে আমরা এখান থেকে সুন্দর করে একটা সূত্র লিখতে পারি, আই এমিটর ইকুয়ালস টু আই বেস প্লাস আই কালেক্টর। সকল ট্রানজিস্টর এই সূত্র মেনে চলতে বাধ্য। অর্থাৎ এমিটরের প্রবাহ কালেক্টর এবং বেসের প্রবাহের যোগফলের সমান। এটা হচ্ছে আমার এই অধ্যায়ের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র। বলো আমরা এটা বুঝছি কিনা? বলো বুঝছি কিনা? এগুলো কিন্তু বেসিক কথাগুলা। তাহলে আমার দেখো, এই যে আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে ভাইয়া, আপনি এন পি এন যখন আনতেছেন, এখানে আমাদের এই ধরনের একটা কী হচ্ছে, প্রবাহ সৃষ্টি হচ্ছে। ভাইয়া প্রবাহ সৃষ্টি হচ্ছে কার কারণে? ইলেকট্রনের কারণে। এখানে মুখ্য ভূমিকা পালন করে ইলেকট্রন। এই ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার ঠিক উল্টো দিকে হয়। তাহলে আমার ইলেকট্রনগুলা এই যে এইদিকে প্রবাহিত হয়ে, একটু খেয়াল করে দেখো আমার ইলেকট্রনগুলা, আমাদের এখানে মেইন থিমটা হচ্ছে এটা। ভাইয়া মেইন থিমটা হচ্ছে কি, আমি এখানে ছোট্ট করে দেখাই। মেইন থিমটা হচ্ছে এটা। এই যে আপনি এটা আঁকলেন এন পি এন, এখানে আমার যে জিনিসটা হচ্ছে, এখান থেকে ইলেকট্রনগুলা কিছুটা এখানে অ্যাবজর্ব করে, আর কিছু ইলেকট্রন এখানে সরাসরি চলে যায়। যেগুলো এখানে অ্যাবজর্ব করে সেগুলো হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, যেগুলো এখানে চলে যায় সেগুলো এখানে তড়িৎ প্রবাহ করে, আর এখান থেকে যারা যাচ্ছে তারা এখানে তড়িৎ প্রবাহ করে। দিস ইজ আওয়ার এমিটর। এমিটরের মধ্যে দিয়ে যেহেতু ইলেকট্রন এদিকে যাচ্ছে, প্রবাহটা এদিকে।
বেসের মধ্যে দিয়ে যেহেতু ইলেকট্রন এদিকে যাচ্ছে প্রবাহটা আমার এদিকে, কালেক্টরের মধ্যে দিয়ে যেহেতু ইলেকট্রন এদিকে যাচ্ছে প্রবাহটা আমার এদিকে। ওই কারণে আমরা যখন আঁকতেছি ভাইয়া NPN, আমি যখন আঁকতেছি NPN তখন আমি বলতেছি ভাইয়া এটা হচ্ছে আমার এমিটর, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। আপনি যদি এখন এখান থেকে বর্তনী অঙ্কন করেন, এই যে ভাইয়া সার্কিটের জন্য যদি আপনি চিত্রটা আঁকেন, এই সার্কিটের চিত্রটা আঁকেন, ভাই আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের এমিটর, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমার কালেক্টর। একটু আগে শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে বুঝবো এটা এনপিএন নাকি পিএনপি। আমরা বলছিলাম পিএনপি হলে এমিটরের মধ্যে দিয়ে ভিতরে ঢুকবে, এনপিএন হলে বাইরে যাবে। এই যে এমিটর, এখন যেহেতু এটা এনপিএন, দেখো এই এনপিএনে এমিটরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা বাইরের দিকে চলে যাচ্ছে, ওই কারণে এটাকে আমরা এভাবে আঁকছিলাম, এই কারণে এর কখনো ব্যত্যয় ঘটে না। এবং সবসময় মাথায় রাখবো এই চিত্রটা আঁকার সময় এক পাশে সিগন্যাল দিছি আর এক পাশে দিই নাই, যে পাশে সিগন্যাল দিছি সেটাই হচ্ছে এমিটর। কীভাবে বুঝবো কোনটা এমিটর? সিগন্যাল আমরা সবসময় এমিটারের মধ্যে দিচ্ছি, যার মধ্যে সিগন্যাল দিচ্ছি সে হচ্ছে এমিটর। এই দুইটার মধ্যে একটা এমিটর আর একটা কালেক্টর, দেখতে সেম। যার মধ্যে সিগন্যাল আছে সেই হচ্ছে এমিটর, এমিটারের মধ্যে দিয়ে প্রবাহ বের হয়ে গেলে সেটা হচ্ছে এনপিএন, আর ঢুকলে সেটা হচ্ছে পিএনপি। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? এবং এভরি টাইম ইউ নিড টু ফলো দিস ফর্মুলা, I = IB + IC। মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কাজ এটা, তোমাকে কত কাজ দিবে চিন্তাই করতে পারবা না। এমিটরের কারেন্ট সমান হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, কারণ এমিটরটাই আমার বেস এবং কালেক্টরের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, ওই কারণে আমরা I সমান হচ্ছে IB + IC। এবার পরীক্ষা প্রশ্ন করতে পারে তড়িৎ প্রবাহ সবচেয়ে বেশি কোথায় হয়? ভাই এমিটরে। তড়িৎ প্রবাহ সবচেয়ে কম কোথায় হয়? বেসে। মাঝারি টাইপসের কোথায় হয়? কালেক্টরে। তবে আমাদের ইনপুট আর আউটপুটের মধ্যে চিন্তা করলে ইনপুটে এমিটরের তড়িৎ প্রবাহ সবচেয়ে কম, ইনপুটে তড়িৎ প্রবাহ কম, আউটপুটে ইনপুটে তড়িৎ প্রবাহ বেশি, আউটপুটে তড়িৎ প্রবাহ কম। ইনপুটে তড়িৎ প্রবাহ বেশি, এখানে রোধ কম, আউটপুটে তড়িৎ প্রবাহ কম, এখানে রোধ বেশি। যার কারণে আমরা এখান থেকে লো যে আমাদের সিগন্যাল, সেখান থেকে আমরা হাই সিগন্যাল পাচ্ছি। এটা হচ্ছে ট্রানজিস্টরের মেন কাজ। আমরা মেন থিমটা আগামী ক্লাসে আরও বেশি অ্যানালাইসিস করব, আজকে তো আমরা জাস্ট বেসিক জিনিসটা পড়তেছি। এই ফাইজা একটা প্রশ্ন করলো, ভাই কালেক্টরে সেলের পজিটিভ থাকায় ইলেকট্রন অ্যাবজর্ব করে, কিন্তু বায়াসে তো মাইনাস, তাহলে বিকর্ষণ করার কথা না? হ্যাঁ দেখো এখানে অ্যাকচুয়ালি দেখো আমাদের এখানে কি হচ্ছে, তোমাকে যখন এখানে আমি এটা দেখাইছিলাম, এখানে যখন ব্যাটারির কানেকশানটা দিছিলাম এটা কিন্তু রিভার্স বায়াসে দিছি মানে হচ্ছে এভাবে ছিল, এইদিকে প্লাস এদিকে মাইনাস। এদিকে প্লাস মানে হচ্ছে এই প্রান্তটা হচ্ছে পজিটিভ, এই পজিটিভ প্রান্ত ওই যে এমিটরের ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছে হচ্ছে আমার এইদিকে নেগেটিভ, এই যে নেগেটিভ থাকার কারণে এই নেগেটিভ এমিটরের ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছে, সেই ইলেকট্রনগুলোকে এই প্লাসটা টেনে আনতেছে। তাহলে বুঝো একজন ধাক্কা দিচ্ছে আরেকজন টানতেছে, একজন ধাক্কা দিচ্ছে আরেকজন টানতেছে। আর মাঝখানে যেহেতু অনেকগুলো হোল আছে, এই হোলগুলো ভরাট করে আসবে, যেহেতু হোলগুলো অত্যন্ত কম, মাত্র 5%, যার কারণে কিছু পরিমাণ প্রবাহ এখানে থাকবে হোলের কারণে, বাকিগুলো এখানে চলে আসবে। ফাইজা তোমার আনসার পাইছো কিনা বলো, ফাইজা? ওকে, এবার হুবহু সেম কনসেপ্ট পড়াবো হচ্ছে এটা তো এনপিএন পড়াইছি, এবার হচ্ছে ভাইয়া পিএনপি পড়াই। দেখো পিএনপি পড়াই, আসো তোমাকে এবার পিএনপি পড়াচ্ছি, হুবহু সেম কনসেপ্ট, একেবারে দ্রুত শেষ হয়ে যাবে পিএনপিটা। কেন? কারণ এটা হচ্ছে সেম এস আমাদের এনপিএন। হ্যাঁ আসো আমরা পিএনপি পড়াই। তোমার পিএনপি হোক যাই হোক, সবসময় আমাদের সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে কালেক্টর, সবচেয়ে বড়। বেস হচ্ছে একেবারে ছোট, এমিটার হচ্ছে মাঝারি। তাহলে এটা হচ্ছে আমাদের পি এন পি পড়তেছি, দ্যাট মিনস এটা হচ্ছে পি এর ভূমিকা পালন করতেছে, এন এর ভূমিকা, পি এর ভূমিকা, শেষ। এবার পি এর মধ্যে কি থাকবে? হোল। এন এর মধ্যে ইলেকট্রন,
ফি এর মধ্যে হোল, তাহলে এটাকে আমরা বলতেছি এমিটার, এটাকে বলতেছি বেস, এটাকে বলতেছি কালেক্টর। ইনপুটে ফরওয়ার্ড বায়াস, এর মানে এটা যেহেতু আমাদের ফি, ফি এর সাথে দিব কি পজিটিভ, ফি এর সাথে দিব পজিটিভ, এন এর সাথে দিব নেগেটিভ। ইনপুটটা হয়ে গেছে। আউটপুট রিভার্স বায়াস, উল্টা, ফি এর সাথে দিব নেগেটিভ, ওটা দিব পজিটিভ। তাহলে দেখো এই ফি এর সাথে পজিটিভ দিলাম, এটা হচ্ছে পজিটিভ, আর আমাদের এখানে প্লাস এখানে মাইনাস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে এবার দেখো আবার আগের মতো কি ভাইয়া, এই যে এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুট সিগন্যালটা, এই যে এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, আর এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যালটা। তাহলে আসেন, এই যে আমার ইনপুট সিগন্যাল আপনি যেটা দিচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালটা আমরা পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে আমি আউটপুট সিগন্যালটা পাচ্ছি। ওকে ভাইয়া, ভালো কথা। এখন আসেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। দেখেন এই যে প্লাস, এই প্লাস কি করব, হোলগুলোকে কি করবে, অবশ্যই বিকর্ষণ করবে। এই প্লাস হোলগুলোকে ধাক্কা দিচ্ছে, হোলগুলোকে ধাক্কা দিচ্ছে, এই হোলগুলোর ধাক্কার কারণে এইদিকে একটা প্রবাহ সৃষ্টি করবে, এইদিকে একটা প্রবাহ সৃষ্টি করবে। এবার বলো হোল প্রবাহিত হচ্ছে, এর মানে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে। এবং তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, ইলেকট্রন যেদিকে তার বিপরীত দিকে, মানে হোল যেদিকে তার দিকে, হোল মানে হচ্ছে ধনাত্মক বাহক, আমরা কিন্তু জানি। তাহলে ধনাত্মক আধান যেদিকে যায় তড়িৎ প্রবাহ সেদিকে হয়। তাহলে এই যে আমার এইদিকে আমাদের হোলগুলো যাচ্ছে, তার কারণে এই যে আমার এমিটরের মধ্যে একটা কারেন্ট সৃষ্টি হবে, যাকে আমরা বলি এমিটর কারেন্ট আইই। এটা কোন দিকে, যেদিকে হোল যাচ্ছে সেদিকে। এই হোলগুলো এইদিকে যাওয়ার সময় কিছু পরিমাণ 5% আমাদের ইলেকট্রন দ্বারা অ্যাবজর্ব হয়ে যাবে। যেহেতু এটা অত্যন্ত পাতলা, 5%-এর বেশি অ্যাবজর্ব করতে পারবে না। এই 5% যে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করার কারণে এই বেসের মধ্যে একটা কারেন্ট ক্রিয়েট হবে। তাহলে আমাদের এই যে হোলগুলো কি করলো, ইলেকট্রনের দিকে চলে গেল না। তাহলে আমাদের এখানে প্রবাহটা মেইনলি এই যে হোলগুলো এইদিকে যাচ্ছে, হোলগুলো যদি এইদিকে যায়, হোল যেদিকে তড়িৎ প্রবাহ সেই দিকে, যার কারণে এখানে একটা বেস কারেন্ট সৃষ্টি হবে, যাকে আমরা বলি আই বি। আর এখানে যদি আপনি দেখেন কি হচ্ছে, এখানে আপনি যদি দেখেন, এখানে যে হোলগুলো এইদিকে যাচ্ছিল, এই নেগেটিভ প্রান্ত সেই হোলগুলোকে টানতেছে, আসো 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 আসো, আসতেছে, টানতেছে। এই টানতে 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 দেখা যাচ্ছে এটা খুব দ্রুত আসতেছে। আসার পর দেখা গেল কি, এগুলো বারবার টানতেছে, এই টানতে 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 এই দিক দিয়ে আমাদের কি কিছু পরিমাণ হোল আইসা চলে যাচ্ছে। এই যে হোলের প্রবাহের কারণে এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, যাকে আমরা বলি হচ্ছে কালেক্টর তড়িৎ প্রবাহ। এই যে হোল যেহেতু এইদিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ এইদিকে, এবং এখানকার তড়িৎ প্রবাহটাকে আমরা বলতেছি আইসি, মানে হচ্ছে কালেক্টর প্রবাহ। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো, এমিটর থেকে যে প্রবাহটা সৃষ্টি হয়েছিল তার কিছুটা অংশ বেসে গেছে, কিছুটা অংশ কালেক্টরে গেছে, এমিটর দিয়ে ঢুকতেছে, বেস এবং কালেক্টর দিয়ে বের হচ্ছে। সিম্পল হিসাব নিকাশ, যেহেতু এমিটরটা বেসের সমান, তাহলে এমিটর দিয়ে ঢুকতেছে, কালেক্টর দিয়ে কি হচ্ছে, কালেক্টর এবং বেস দিয়ে বের হচ্ছে। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি আইই সমান আইবি প্লাস আইসি, আইই সমান আইবি প্লাস আইসি। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। এটা হচ্ছে আমার মেন থিমটা। তাহলে আমি ফি এন ফিও বলে দিলাম, এন পিএনও বলে দিলাম। তোমার বইতে এই ধরনের চিত্রগুলো আঁকা নাই, বাট তুমি বোঝার জন্য এর থেকে বেটার কোনো ওয়ে নাই। এগুলো হায়ার ক্লাসের বইতে আঁকা আছে আরও সুন্দর করে, এত সুন্দর করে আঁকার দরকার নেই, যতটুকু করছে এতটুকু মোর দেন এনাফ। ওকে, সামনের দিকে আগাই। এবার সামনের দিকে আগাবো, আর কিছু বোঝাবো না, মানে এটা আমি একটু ফিনিশিং দিয়ে দিই, সুন্দর করে ফিনিশিং দিয়ে দিই। কি ভাইয়া দেখেন, তাহলে আমি এবার ছোট্ট করে আঁকি। ভাইয়া প্রথমে পড়ছিলাম হচ্ছে এন ফি এন, প্রথমে পড়ছিলাম হচ্ছে কি এন ফি এন। এই এন ফি এন এর মধ্যে দেখলাম আমরা যখন কানেকশন দিচ্ছি, কিভাবে কানেকশন দিচ্ছি সেটা আমরা একটু দেখব। এরপর হচ্ছে ভাইয়া আমরা পড়ছি হচ্ছে ফি এন ফি, এই ফি এন ফি এর মধ্যে কিভাবে কানেকশন দিচ্ছি সেটাও আমরা দেখবো। এখনো কানেকশন দিই নাই। চিত্রটা এভাবে না এঁকে, চিত্রটা এভাবে আঁকা যায়। তাহলে আমরা এখানে কানেকশন দিব। চিত্রটা এভাবে না এঁকে এভাবে আঁকা যায়। তাহলে আমরা এখানে কানেকশন দিব। তাহলে আসো সিম্পল হিসাব নিকাশ, ভাই এন পি এন পড়তেছি, এখানে আমরা
ইনপুট সিগন্যালটা দিব, ইনপুট সিগন্যাল, আর এইদিকে ভাইয়া আমি আউটপুট সিগন্যালটা পাবো। ভাইয়া আমাদের ইনপুটটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে, এর মানে এন এর সাথে নেগেটিভ লাগাইতে হবে। তাহলে এমনভাবে ব্যাটারি লাগাবো যাতে করে এরকম হয়। আর আউটপুটে রিভার্স লাগাইতে হবে, তাহলে এন এর সাথে পজিটিভ লাগাইতে হবে, তাহলে এন এর সাথে পজিটিভ লাগাইতে হবে এই যে এরকম। আর ইনপুটে আমি একটা দিব, আউটপুটে একাধিক দিব, কারণ আউটপুটে আমার ভোল্টেজ একটু বেশি লাগে, কারণ আমি তো আগেই বলছি ইনপুটের তুলনায় আউটপুটে ভোল্টেজটা হাই হয়ে যায়। ক্যালকুলেশন আগামী ক্লাসে করবো। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে মেন কথা। এখানে এবার আপনি দেখেন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া, এন এর ক্ষেত্রে এইদিকে আমাদের আই ই পরিমাণ তড়িৎ প্রবাহ বের হচ্ছে, এইদিকে আই বি পরিমাণ তড়িৎ প্রবাহ ঢুকতেছে, এইদিকে আই সি পরিমাণ তড়িৎ প্রবাহ ঢুকতেছে। এবার আপনি যদি এটাকে একটা জাংশনের সাথে চিন্তা করো, আমরা যদি জাংশন করছি না কোনো একটা বিন্দুতে, জাংশনের সাথে চিন্তা করলে এই পুরোটাকে যদি একটা বিন্দু ধরো, তাহলে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, আই সি আমার ঢুকতেছে, আই বি আমার ঢুকতেছে, আর এই দিক থেকে আই ইটা আমার বের হচ্ছে। তাহলে আমরা তো তোমাদেরকে চলতরিতে পড়েছিলাম আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, এখানে আসতেছে কে কে, বি আর সি, যাচ্ছে কে ই। তাহলে সুতরাং এখান থেকে খুব সুন্দর করে বলে দেওয়া যায় আই ই সমান আই বি প্লাস আই সি। এটা সকল ট্রানজিস্টরের ক্ষেত্রে সত্য, এবং আমাদের এটা মুখস্থ সূত্র শিখিয়ে ফেলতে হবে। ঠিক সেম জিনিস এভাবে আঁকা যায়। এভাবে আঁকতে হলে তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া, এটা এনপিএন। এনপিএন মানে হচ্ছে এমিটরের বাইরের দিকে, তোমার টেনশনই করার দরকার নাই। এমিটরের বাইরের দিকে তোমাদেরকে একটা সূরাবুদ্ধি শিখিয়ে দিই। আচ্ছা, পরীক্ষায় তুমি এভাবে আঁকবা না, পরীক্ষায় এভাবে আঁকবা। এনপিএন এমিটরের বাইরের দিকে। আচ্ছা, এমিটর দিয়ে বের হচ্ছে না, মাথায় রাখবো এমিটর দিয়ে বের হলে বাকি দুটো দিয়ে কি ঢুকবে। তাহলে এমিটর দিয়ে বের হচ্ছে আই ই, এই দিক দিয়ে বের হচ্ছে মানে বাকি দুটো দিয়ে ঢুকে যাবে, মুখস্থ করে ফেলো। মানে সোরা পদ্ধতি কেন হয়েছে আমরা তো দেখছি, এবার হচ্ছে পরীক্ষায় কীভাবে যত তাড়াতাড়ি আনতে পারবো। এমিটর দিয়ে বের হয়েছে মানে বাকি দুটো দিয়ে ঢুকবে শিওর, এই যে এদিক দিয়েও ঢুকবে। এবার আসো তোমাকে অন্যভাবে শেখাচ্ছি। এবার তুমি একটু চিন্তা করো, আমাদের এখানে দিব কীভাবে ভাইয়া, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায় ভাইয়া? তড়িৎ প্রবাহ আমাদের ব্যাটারির মধ্যে আমাদের কি জানি, ব্যাটারির মধ্যে আমরা জানি তড়িৎ প্রবাহ ধনাত্মক থেকে বের হয়, ঋণাত্মকে প্রবেশ করে। ব্যাখ্যা আমি এটার মতো করতে পারি, বাট তোমাকে জাস্ট অন্যভাবে একটা ব্যাখ্যা করে দেখাচ্ছি, মানে সোরা পদ্ধতি। তড়িৎ প্রবাহ ঢুকতেছে, তড়িৎ প্রবাহ কোথায় ঢুকে? মাইনাসে, এর মানে নিশ্চয়ই এদিকে মাইনাস থাকবে, এদিকে মাইনাস হলে তো এদিকে প্লাস, স্বাভাবিক। তড়িৎ প্রবাহ কী হচ্ছে? তড়িৎ প্রবাহ ব্যাটারি থেকে এখানে আসতেছে, এখানে তো ব্যাটারি থাকবে, তাহলে ব্যাটারি থেকে বের হয়ে আসতেছে, বের হবে কোত্থেকে? প্লাস থেকে, এর মানে এদিকে প্লাস থাকবে। কাজ শেষ। এবার আসে এখানে, ইনপুটটা দিব না, ইনপুট সিগন্যাল এসি কারেন্টটা, আর এদিক থেকে আমাদের আউটপুট সিগন্যাল পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে সোরা পদ্ধতি। পরীক্ষায় আমাদের এগুলো দেখলে পোলায়নে মাথা গোলাই যায়। এখন তো সোরা পদ্ধতিতে আমরা শিখে ফেলছি। এবার আসে এখানে পিএনপি মানে হচ্ছে ভাইয়া আমাদের আবার আগের মতো পি এর সাথে আমাদের কী লাগাইতে হবে? পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, সম্মুখী। আর এটা হচ্ছে রিভার্স বায়াস, পি এর সাথে নেগেটিভ লাগাইতে হবে। ওকে, এবার এখানে ভাইয়া ইনপুট সিগন্যাল দিব, এখানে ভাইয়া আউটপুট সিগন্যাল পাবো। এবার আসি ভাইয়া আমাদের পিএনপি। এবার একটু খেয়াল করে দেখি আমাদের এই যে পিএনপি এর মধ্যে আমাদের একটু আগেই দেখছিলাম ভাইয়া, এদিক দিয়ে আমার আই ই পরিমাণ তড়িৎ প্রবাহ ঢুকে, আর এদিক দিয়ে আমার আই বি পরিমাণ তড়িৎ প্রবাহ বের হয়ে যায় বেস, এদিক দিয়ে আই সি পরিমাণ তড়িৎ প্রবাহ বের হয়ে যায়। ওকে ভাইয়া, এটাই আমার চিত্র। এবার আসি এখানে, এটা কোন ধরনের ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া পিএনপি মানে হচ্ছে প্রবেশ করবে। তাহলে আমাদের এই যে প্রবেশ করতেছে এমিটার দিয়ে, তাহলে এটাকে আমরা বলতেছি ভাইয়া এইদিকে আমার প্রবেশ করে কি পরিমাণ? আই ই পরিমাণ। এমিটারে প্রবেশ করলে বাকি দুটো দিয়ে কী হবে? বের হয়ে যাবে। এদিক দিয়ে যেহেতু ঢুকতেছে বাকি দুটো দিয়ে বের হয়ে যাবে, এটা দিয়ে বের হয়ে যাচ্ছে আই বি, এটা দিয়ে বের হয়ে যাচ্ছে আইসি। এবার একটু খেয়াল করে দেওয়া, আর আগের মতো ভাইয়া তড়িৎ প্রবাহ করতে এই যে এদিক থেকে এদিকে যায়, তাহলে এখানে একটা ব্যাটারি থাকবে, ব্যাটারি থেকে বের হয়ে এদিকে যাচ্ছে। তাহলে ব্যাটারি কোন প্রান্ত থেকে বের হয়? ধনাত্মক প্রান্ত থেকে। এবার আসো, তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে প্রবেশ করে, কোন প্রান্তে প্রবেশ করে? ঋণাত্মক প্রান্তে।
ইনপুট সিগনাল, আউটপুট সিগনাল, শেষ। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? এই জিনিসগুলো অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগে, কারণ তাদের কাছে টেকনিকটা জানা নাই। বাট আমরা ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। এই অধ্যায়ে সবাই সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে ট্রানজিস্টরকে আর ওই পিএন জাংশনকে। তো আমরা এই যে জিনিসগুলো মোটামুটি লাইনে নিয়ে আসছি। এখন এই জিনিসগুলো যদি তোমাকে আমি হঠাৎ করে দেখাই, তুমি হার্ট অ্যাটাক করতে পারো। এখন হার্ট অ্যাটাক করার কোনো প্রয়োজন নাই, এখন আমরা খুব সুন্দর করে আসলে বুঝতে পারবো জিনিসগুলো। অনেকের কাছে মনে হয় কি আঁকাঝোঁকা করে রাখছে অনেক। আবার তোমাদের বই তো এক জায়গায় কানেকশানে ভুল আছে, আমি ঠিক করে দিব কোন জায়গায় কানেকশানে ভুল আছে। তো আমাদের জিনিসগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আমি এগুলো পারতাম না, মুখস্থ করতাম। আর এখানেও তোমাকে আজকে একটা শিখেছি, আরও দুইটা আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো পড়তে গেলে পুরো জটিলতা সৃষ্টি হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি হচ্ছে মানে যত সহজে যত জিনিসগুলো ফুটাই তোলা যায় তোমাদের কাছে সামনে, সেই কাজটাই করছি। যাক আলহামদুলিল্লাহ, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, কারণ আজকের ক্লাস না বুঝলে আগামীর একটা ক্লাসও বুঝবে না। কারণ আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে ট্রানজিস্টর অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর না জানলে ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশন তো করতে পারবো না। তো আমাকে বলো যে আমরা একটু বুঝছি কিনা। আর আজকে থেকে ম্যাথ শুরু, মানে এই যে একটা সূত্র পাইছি না, আরও সূত্র পাবো ট্রানজিস্টরের মধ্যে। কোনো আজকের ক্লাস না বুঝলে আগামী একটা ক্লাসও বুঝবে না সেমিকন্ডাক্টরের, এটা কনফার্ম। ওকে, আমাদের সব কিছু ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। যাক, আজকে পড়াইতে আমার একটু ভালো লাগছে, কারণ আজকে কয়েকজন একটু বড়সড় বাস খাবে, ওই কারণে পড়াইতে একটু ভালো লাগছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসলে একটা কথা হচ্ছে কি জানো, এটা মানুষের যে পরিশ্রম কখনো সত্যি কথা বৃথা যায় না। মানে আমাদের মানুষ বলে না যে আমার লাক নাই। একটা সফলতার জন্য সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে পরিশ্রম, এবং তোমাকে অধ্যবসায়ী হইতে হবে এবং সময়ের কাজ সময়ে করতে হবে। এই জিনিসগুলো যারা মেনটেন করতে পারে না, তারাই আমাদের বিফল যায়। আমাদের জীবনে সব কিছু আমাদের টাইম টু টাইম করতে হয়। আমাদের টাইম টু টাইম আমাদেরকে মারাও যাইতে হবে। টাইম টু টাইম আমরা জীবিত হয়েছি, টাইম টু টাইম আমরা দুনিয়াতে আসছি, টাইম টু টাইম চলে যাব। সব কিছু টাইম টু টাইম ফলো করতে হবে। তোমার জীবনের কোনো মূল্য নাই যদি তুমি টাইম টু টাইম সব কিছু মেনটেন করতে না পারো। আমাদের যে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমরা সালাত আদায় করি, সেটাও আমরা টাইম টু টাইম করি। তুমি সালাদটা এই টাইমের সালাদটা ওই টাইমে আদায় করতে পারবা না। দ্যাট মিনস দিস ইজ কল্ড মেনটেনিং টাইম। এখান থেকে আমরা অনেকে বলি খালি নামাজ পড়ে কিন্তু তার মধ্যে সময় জ্ঞান বলে কোনো কিছু নাই। খালি নামাজটা টাইমলি পড়তেছো, কিন্তু এখান থেকে তুমি কী শিক্ষা পাচ্ছ? এখান থেকে শিক্ষা পাচ্ছ যে তোমার দৈনন্দিন সকল কার্যকলাপ টাইম টু টাইম করতে হবে। এবং ইসলামে একটা কথাই বলে যে তুমি প্রেয়ার বা সালাত আদায় করার পর তুমি তোমার কাজের প্রতি সরাই ছিটাই যাও। তুমি তোমার কাজ বেঁধে রেখে ইচ্ছা মতো তুমি খালি নামাজের দিকে ঝুঁকিও না। ফরজ নামাজগুলো পড়তে হবে, এক্সট্রা ইবাদত করবা, কিন্তু আগে নিজের কাজ শেষ করে। কাজকে সবাই মূল্য দেয়, সময়কে সবাই মূল্য দেয়, বাট এই সময়ের মূল্য সবাই বুঝে না। সময়ের মূল্য সবাই তখনই বুঝে যখন আর সময় থাকে না। আশা করব তোমরা সেই পরিস্থিতির শিকার হবে না। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা হচ্ছে আমাদের আজকের ক্লাস ডিলিট করার কথা ছিল, আমার আসলে খুব ইচ্ছে করতে ডিলিট করে দিতে। সবার যে অবস্থা, মানে এক একজনের খুবই মানে কেয়ারলেস অবস্থা। আর অনেকে বলতে আজকে নাকি পূজা, যার কারণে দেখা গেছে হিন্দুদের যারা সনাতন ধর্মে তাদের অনুপস্থিতিটা স্বাভাবিক, কিন্তু যারা মুসলিম ধর্মে তারা তো অস্বাভাবিক, আমাদের অনুপস্থিত থাকাটা স্বাভাবিক না। আর আমরা এখানে আমিও তো টাইম টু টাইম ক্লাস মেনটেন নাও করতে পারি। আমি সাইলেন্ট 9টার ক্লাস 9:30 শুরু করবো, তোমার কি দিলাম ইচ্ছা মতো শুরু করলাম, বাট এটা আমি মনে করি না, কারণ আমি একজনের কারণে অনেকগুলো স্টুডেন্ট বাধাগ্রস্ত হবে, এটা আমি কখনো চাই না। তো আশা করতে তোমরা বুঝতে পারবে, সময় জ্ঞান যতদিন তোমাদের সেন্সে আসবে না ততদিন পর্যন্ত জীবন উন্নতি করতে পারবে না। এটা মাথায় রেখো। আমাদের ইন্টারমিডিয়েট লেভেল আমরাও ক্রস করছি, পরিশ্রম আমরাও করছি, ওগুলোর সুফল এখন ভোগ করতেছি। বাট কত হচ্ছে ওই টাইমে যদি বৈশা এই যে তোমার মনে করো গান শুনতাম, এটা করতাম সেটা করতাম, আজকে আমাদের এই পর্যায়ে আসতে পারতাম না, আজকে বড় বড় গলায় কথা বলতে পারতাম না। তুমি যেই জিনিসটা হতে চাচ্ছ সেই জিনিসটা আমি হয়ে আসি। অনেকে চান্স পেতে যাচ্ছ, আমার পর্যায়ে আসলে অনেকে মনে হবে আহামরি অনেক কিছু, হ্যাঁ, বাট কত হচ্ছে আমার পর্যায়ে আসার জন্য তোমার আমি যা করছি সেটাও তুমি করতেছো না। আমার থেকে আরও বড় পর্যায়ে যাবো, আমার থেকে ভালো করছো তুমি করতেছো না। তো লিটারেলি তোমাদের খালি জেগে জেগে স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নগুলো বাস্তবায়নের দিকে তোমাদেরকে আগাইতে হবে। আমাদের সবচেয়ে বড় বর্তে তো এই জায়গায়। আর তোমাদের কি বলতাম, এই শর্ট সিলেবাস তোমাদের বেসে যারা দিছে, এই শর্ট সিলেবাসের কারণে 50% স্টুডেন্ট পরীক্ষা খারাপ করবে। আজকে আমার কথাটা শুনে রাখো। অনেকে মনে করতেছো এই বছর শর্ট সিলেবাস A+ বহুগুণে বাড়বে, A+ বহুগুণে কমবে, এটা মাথায় রাখিও। কেন? গায়ে তেল চর্বি জমে গেছে।
এরপর অ্যাডমিশনও তো কী লেভেলে বাস খাবে চিন্তাই করতে পারবে না। তো আসলে জিনিসটা হচ্ছে আমি কাউকে হার্ট করতে চাই না, বাট নিজের চোখের সামনে যখন অনেকেই দেখা যায় তোমার টাইম মেনটেন করতে পারে না, এটা করে না সেটা করে না, আরে ভাই তোমার কী ব্যস্ততা? আমার সারাদিন যে পরিমাণ শিডিউল থাকে আমি শিডিউলের পরও তোমার শিডিউল মেনটেন করতেছি, আর তোমার কিসের ব্যস্ততা এত যে তুমি শিডিউল মেনটেন করতে পারতেছো না, 1 ঘন্টার ক্লাস করতে পারতেছো না, তোমার এই কাজ সেই কাজ, তার পড়ালেখা করার কী দরকার? কাজই করো। আমার বাপ একটা ছোটোবেলায় একটা কথা বলতো, বলে যে পড়লে পড়ার মতো পড়বা, না পড়লে এখন থেকে কাজ করো। কারণ তুমি যদি পড়ার মতো পড়াশোনা করো তাহলে হয়তো ভালো পড়াশোনা করে তুমি অনেক কিছু করতে পারবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আজকে ইঞ্জিনিয়ার, আমি অনেক কিছু করতে হবে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, বাট আমি যদি এই পর্যায়ে আসতে না পারতাম তখন হচ্ছে আমার বাপের কথা হচ্ছে এটা, তুমি যদি পড়াশোনা না করো এখন থেকে করিও না, এখন থেকে করিও না। কেন? কারণ তুমি যে আগামী 6 বছর পড়াশোনা করবা, 7 বছর পড়াশোনা করবা, এই 6-7 বছর পড়াশোনা করার পর তুমি যে কাজটা করবা তো এখন থেকে সেই কাজটা শুরু করে দাও, 6 বছর অভিজ্ঞতা হবে, এই অভিজ্ঞতার ভিত্তিতে তুমি 6 বছর পরে দিয়ে আরও ভালো করতে পারবা। তুমি ওয়েল্ডিংয়ের কাজ শিখো, 6 বছরে তুমি ওয়েল্ডিং এক্সপার্ট হয়ে যাবা, তখন তোমার বেতন বাড়বে, ওইটাই লাভজনক। বাট 6 বছর পর তোমার থেকে কিচ্ছু আশা করতে পারি না, সেই তুমি তো আমার দরকার নেই। প্রত্যেকের বাবা মা এটা আশা করে। একসময় ইন্টারমিডিয়েট লেভেলে থাকতে বুঝছো অনেকের মনে হইতো আমাকে এত এসএসসি আমাকে এত প্রেশারের মধ্যে রাখে কেন, বা আমাকে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয় কেন। বাট আলহামদুলিল্লাহ ছিলাম, অলওয়েজ নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলাম, বাট মাঝে মধ্যে একটু কষ্ট লাগতো। বাট এখন দেখি আমার আম্মা আব্বা আমার কিছু বলে না, আমি রাতের 11টায় বাসায় ফিরবো, জাস্ট বলে যে তোমার দেরি হচ্ছে কেন, এই কারণে দেরি হচ্ছে, হ্যাঁ তাহলে ঠিক আছে কতক্ষণ আসবে, এতক্ষণ আসবো, ওকে দ্যাটস এনাফ। কিন্তু এক সময় মাগরিবের পরে বাসায় আসলে অনেক কৈফিয়ত দিতে হইতো। হ্যাঁ এটাই বাস্তবতা, আমি এটাই করা উচিত। আর তোমাদের ক্ষেত্রে আমাদের সেই জিনিসটা নাই, আসলে নাই। আমার আজকে যথেষ্ট হতাশ লাগছে একটা কারণে, যে কিরে ক্লাসের টাইম, হ্যাঁ যখন ম্যাথ ক্লাস নিচ্ছিলাম সন্ধ্যায় আমি টাইমটা চেঞ্জ করছি, যার কারণে অনেকের টাইম শিডিউলে ঝামেলা হইতে পারে, বাট তোমাদের এখানে এটা আমি বুঝি না আসলে। আমি এখন যদি আমার বেসে 100+ স্টুডেন্ট আছে, সবাইকে যদি ধরে ধরে জিজ্ঞেস করি, ম্যাক্সিমাম স্টুডেন্টে দেখা যাবে হচ্ছে এদের অনেকগুলো ক্লাস বাকি। কেন বাকি রে বাপ? গত 1 বছর ধরে তো আমি চিল্লাচ্ছি, পড়াচ্ছি, কেন বাকি তোমার একটা কারণে বাকি কেন? তুমি সময়ের কাজ সময় করতেছো না। সেই তোমার থেকে আমি কি আশা করব? হ্যাঁ তোমার থেকে, হ্যাঁ তুমি বলতে পারো ভাই আপনার টাকা দিয়ে পড়তেছি, আপনি বাধ্য। হ্যাঁ তুমি টাকা দিয়ে পড়তেছো, আমি টাকা দিয়ে পড়াচ্ছি, বাট এই টাকাটা হচ্ছে মেন ফ্যাক্টর না, বুঝছো? যখন দেখি একটা স্টুডেন্ট থেকে টাকা নিলাম কিন্তু 2 দিন পরে সে কোথাও চান্স পেল না, উদাস মনে ঘুরে বেড়াচ্ছে, তখন আমার নিজের কাছে খারাপ লাগে। এতে টাকা নিয়ে কী হলো? টাকা ভাই রেস্টুরেন্টে খাইলে এরকম কয়েক হাজার টাকা বিল জায়গা, কয় টাকা? একজন স্টুডেন্টে কয় টাকা পাওয়া যায়? বাট এই যে একজন স্টুডেন্টকে একটা ট্র্যাকে আনার পরে সে যে সফলতা অর্জন করবে, এই সফলতা টাকা দিয়ে কেনা যায় না। আর সেই সফলতার সঙ্গী হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের সৌভাগ্যবান। আর আমি সেই চেষ্টাটাই করি। এত চিল্লাচিল্লি করতেছি, কোন জায়গা থেকে কী পরিমাণ আন্তরিকতা পাবো সেটা আমার জানা নেই। এখন জিনিসটা হচ্ছে আমাদের প্রথম দিকে যখন আমাদের অ্যাক্টিভিটি খুব বেশি থাকতো, এখন যখন দেখা যাচ্ছে না আমরা লাইভ ডিলিট করতেছি না, তারা শিওর হয়ে গেছে লাইভ তো ডিলিট করবে না, তাহলে আমরা ইচ্ছা মতো করি না। অফলাইনে তো তোমার এই সিস্টেমটা নাই। অনলাইনে অনেকের প্রবলেম থাকতো, অনেকের নেটওয়ার্ক জটিলতা আছে, অনেকের এই প্রবলেম সেই প্রবলেম, সেগুলো আমি কনসিডার করতেছি। বাট দ্যাট মিনস এই নয় যে সবার প্রবলেম আছে। প্রবলেম আমাদের 20 to 30% থাকে, 70% প্রবলেম থাকে না। দ্যাট ইজ তারা কেয়ার করতেছে না। তো তুমি আজকে কেয়ার করতেছো না, সময় মতো তুমি দেখবা যে কেয়ার কখন। তো আসলে দেখি আজকের ক্লাসটা আমি রেখে দিলাম কথাগুলো যাতে সবাই শুনে, এরপর আমি দেখবো আগামী ক্লাস থেকে আমি একবারে 100% কনফার্ম যে একটা ক্লাসও রাখবো না। তুমি আমার টাকা দিয়ে পড়তেছো, হ্যাঁ টাকা দিয়ে পড়তেছো, তো আমি তোমার ক্লাস নিচ্ছি তো তোমার এইটা আমি শিডিউল দিছি, কেন তুমি ক্লাস করো নাই? ক্লাস না করলে কৈফিয়ত দাও, কৈফিয়ত কাছে তোমরা আব্বা আম্মারে দিয়ে ফোন করো, আমি দেখবো তখন আমি ক্লাস দিব। আর নেক্সট দিন থেকে আব্বা আম্মারে দিয়ে কল না দিলে আমি ক্লাস দিব না। তুমি অন্য জায়গায় সেমিকন্ডাক্টর পড়িও, ইন্টারমিডিয়েট লেভেল আমার 2 দিনে শেষ করাইছি 2 ঘন্টায়। কি পড়াইছে আমি নিজেও জানি না। এত পরিশ্রম কেন করছি? আমি হুটেট করে দিতে পারতাম, বই উল্টে দেখো মাথা উলেই যাবে। এত পরিশ্রম কেন করতেছি? আচ্ছা ঠিক আছে। ফাইজা, অ্যাডমিশনে কি শর্ট সিলেবাস হওয়ার চান্স আছে? আমাদের দেখো শর্ট সিলেবাস হওয়ার চান্স আছে কি নাই সেটা আমরা জানি না, কারণ হচ্ছে এখানে কয়েকটা প্যারামিটার কাজ করে। 1 নম্বর প্যারামিটার হচ্ছে এইচএসসি এক্সাম কেন নেয়? এইচএসসি এক্সাম নেয় হচ্ছে তোমাকে জাস্ট পরবর্তী স্টেপে উঠানোর জন্য। অ্যাডমিশন কেন নেয়? অ্যাডমিশন নেওয়ার একটাই কারণ যে তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভর্তি হবা, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভর্তি হওয়ার মতো তুমি যোগ্য কি না, যোগ্যটা কীভাবে বিচার করবে? অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি ভবিষ্যতে যে জিনিসগুলো নিয়ে কাজ করবা সেগুলোর বেসিক জিনিসগুলো তোমার জানা আছে কি না। ওই কারণে দেখবে অ্যাডমিশনের প্রশ্নগুলো এরকম হয়, বাস্তবধর্মী টাইপসের প্রশ্ন হয়। কেন? যেগুলো হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা। আমরা যখন এখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি তখন দেখি যে অ্যাডমিশনের প্রশ্নগুলো দেখলে হাসি পায় যে আমরা আর কত জিনিস পড়তেছি, কিন্তু বেসিক নলেজটা লাগে।
মেডিকেলে যাবা সেম বেসিক নলেজটা লাগবে, ভার্সিটিতে যাবা বেসিক নলেজটা লাগবে। কি দেখে তোমাকে একটা ভার্সিটি নিয়ে নিবে, তার জন্য তোমার একটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা লাগবে। আর এখন ভার্সিটির তো ঠেকা কি, আর একটা কথা হচ্ছে কী হবে ভবিষ্যতে আমরা জানি না, বাট ভার্সিটির তো ঠেকা কি, যে ভার্সিটি যদি আজকে বলে আমি ফুল সিলেবাসের উপর এক্সাম নিব, আমার ওই স্টুডেন্টগুলো দরকার যারা আসলে করোনার মধ্যেও পড়াশোনা করছে। কেন এরকম স্টুডেন্ট কি লাখ লাখ নাই? আর ভাই এরকম স্টুডেন্টের যে পরিমাণ লাইন আছে ওই লাইনগুলো তাদেরকে দিয়ে এক্সাম নিলেও তাদের মধ্যে কম্পিটিশন লাগবে। আর এখানে আমাদের তো শর্ট সিলেবাস পরের কথা। বাট হ্যাঁ, সামহাও ভার্সিটিগুলোর মনে করুণা হইল, তাদের মন খুব সফট হয়ে গেল, তারা সবাই মিলে ডিসিশন নিল শর্ট সিলেবাসের উপর আমি ভার্সিটি এক্সাম নিব। হ্যাঁ হোক না, সমস্যা নেই, তো তোমার তো পড়া আছে, এখন যদি তোমার শর্ট সিলেবাস নে নো টেনশন, ফুল সিলেবাস তাও নো টেনশন। তবে মাথায় রাখো ভার্সিটি শর্ট সিলেবাস নেওয়ার চান্স খুবই কম, কারণ আমি 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছি। এখন দেখতেছি তোমার যে সিলেবাসগুলো বাদ দিয়েছে সেগুলো সবগুলো ইঞ্জিনিয়ারিং বেসিক সাবজেক্ট, সেগুলো স্যার কেমন তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা? মেডিকেলের বেসিক সাবজেক্ট বাদ দিচ্ছে, যদি আমি মেডিকেলে পড়ি না, বা শুনছি মেডিকেলের বেসিক সাবজেক্ট বাদ দিচ্ছে, এগুলো স্যার তুমি কেমন মেডিকেলে পড়বা? তো বেসিক নলেজ তো লাগে, আসলে জিনিসটা বলা যায় না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ক্লাসে, একটু অন্যরকমভাবে দেখা হবে, কারণ একটু রুড না হলে হয় না। আসলে ওই বেশি তোমাদেরকে কি বলে, বেশি সুযোগ দিলে আমাদের সুযোগগুলো মানুষ বেশি নিতে চায়। তো আমরা চেষ্টা করব, চেষ্টা না অ্যাপ্লাই করবো আগামী ক্লাস থেকে আমাদের টাইম টু টাইম সব কিছু শেষ করার, টাইম টু টাইম সব কিছু ডিলিট করার। কারণ আমার যখন তোমার এখানে কোনো কেয়ার নাই, আমারও কোনো কেয়ার নাই, তুমি ক্লাস করতেছো না, এটা তোমার প্রবলেম, এটা তোমার ব্যর্থতা, আমার ব্যর্থতা না। আমি টাইম টু টাইম ক্লাস নিতে পারতেছি, দিস ইজ মাই সার্থকতা। সো আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।